আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমরা বেসিক্যালি আমাদের সিলেবাসের প্রতি টার্ম আলোচনা হয়ে গেছে। এখন আপনাদের পরীক্ষাও এগিয়ে আসছে। তো আপনাদের হইলো যে বারবার রিভিশন করতে হবে আর কি। আর মডেল টেস্টের পাশাপাশি যে বিগত বছরের যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষা আসছে, সেগুলো হচ্ছে রিয়েল টেস্ট। কেমন? রিয়েল টেস্ট সবসময় বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আপনারা জানে ভাবে না দেখে আপনাদের হাতে যে বইটা আছে, এই বইটা থেকে আপনারা আপনারা চেষ্টা করবেন যে রিভিশনটা একটু বাড়িয়ে দিতে। কেমন? যত বেশি রিভিশন করবেন তত বেশি ইয়ে হবে, আপনাদের প্রিপারেশনটা ভালো হবে আর কি। হ্যাঁ, এই জন্য আপনাদের প্রিপারেশন যাতে একটু ভালো হয়, আমি আপনাদেরকে একটা কথা বলছি যে বিগত বছরের ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো কিন্তু ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন, অর্থাৎ বাংলার পাশাপাশি ইংলিশ দেওয়া থাকে। এটা সলভ করার জন্য তাহলে আপনাদের যে একটা বারবার চিন্তা আসছে যে পরীক্ষায় প্রশ্ন ইংরেজি হবে না বাংলা হবে, সেই চিন্তাটা কিছুটা হলেও কমবে ইনশাল্লাহ। তো আজকে সেই ধারাবাহিকতায় আপনাদের যাতে ইংলিশের ভীতিটা কিছুটা কেটে যায়, আমি বলছি আপনারা একদিন বা 7-8 ঘন্টা পড়লে আপনাদের ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্নগুলা সলিউশন হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আজকে সেই ধারাবাহিকতায় ঢাকা ইউনিভার্সিটির যে বিগত বছরের প্রশ্ন আসছে সেই ইংলিশ ভার্সন থেকে একটু আপনাদের সাথে আলোচনা লাভ করবো। আশা করি আপনাদের প্রিপারেশনটা একটু হলো শানিত হবে ইনশাল্লাহ। পাশাপাশি এটা অনেকটা জব সলিউশনের মতো কাজ করে, যেহেতু প্রশ্নগুলো পুরো বই থেকে আসছে, অর্থাৎ প্রতিটা চ্যাপ্টার থেকে এক দুইটা করে আসছে। ফলে আপনাদের প্রিপারেশনটা একটু রিভাইজ হয়ে যাবে। কেমন? রিভিশনটা হয়ে যাবে। এটা একটা সেট প্রশ্নে, অর্থাৎ 8-9 সেশনের যে প্রশ্ন আসছে এখানে আমার হাতে বইটা, এখানে দেখা যায় প্রত্যেকটা টপিক থেকে একটা একটা দুইটা প্রশ্ন আসছে। কিন্তু কিছু কিছু টপিক আছে আমাদের সিলেবাসে নাই, যেমন পার্টনারশিপ অ্যাকাউন্ট, তারপরে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম বা একতরফা দাখিলা পদ্ধতি, অব্যবসায়ী প্রতিষ্ঠান। এই জিনিসগুলো আমাদের সিলেবাসে নাই। কেমন? সেই হিসাবে জেসমিন আপনার এটা অফ করেন মাইক্রোফোনটা। তাহলে আপনার আমাদের এই জিনিসগুলো যেহেতু আমাদের সিলেবাসে নাই, সেহেতু আমরা এই জায়গা থেকে কি করতে হবে, আহ ওগুলো না পড়লেও চলবে। আচ্ছা, আমরা এখন শুরু করি। দেখেন এখানে কি লেখা আছে। অ্যাকর্ডিং টু, আপনারা কি দেখতেছেন? স্ক্রিন দেখা যাচ্ছে নিশ্চয়ই নাকি? অ্যাকর্ডিং টু হুইচ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস আর ফিক্সড অ্যাসেটস রেকর্ডেড। কেমন? এখানে দেখেন বাংলা বাংলা তো আপনারা সবাই বুঝছেন, ইংরেজিতেও বুঝবেন, একই রকম ইংলিশ। বলছে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী স্থায়ী সম্পদ লিপিত করা হয়। ইংলিশে দেখেন কি লেখা, অ্যাকর্ডিং টু হুইচ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস আর ফিক্সড অ্যাসেটস রেকর্ডেড। কেমন? তাহলে আমরা জানি যে স্থায়ী সম্পত্তিগুলো লিপিবদ্ধ করা হয় হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল অনুসারে। কেমন? হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল। তাহলে এটা বাংলাদেশের ঐতিহাসিক মূল্য, একই জিনিস, জাস্ট ইংলিশ আর বাংলা দেওয়া থাকে। তবে ইংলিশে দিলে সুবিধা একটা আছে, সেটা হচ্ছে যে ইংলিশের টার্ম গুলা সিমিলার থাকে, বাংলার অনেক সময় অনুবাদ করতে যায় ভুল হয়ে যায় আর কি। সেটা থেকে বাঁচা যায়। তো এই জন্য ইংলিশ ব্যাকগ্রাউন্ডে থাকলে এটা কিন্তু অনেকটা হেল্প করে, যেটা বিসিএস লিখিত পরীক্ষায় আমরা দেখছি বাংলা ভার্সনের পাশে ইংলিশ ভার্সনটা দেওয়া থাকে। কেমন? তো আমি বিসিএস লিখিত পরীক্ষা অ্যাকাউন্টিংটা কিন্তু ইংলিশ ভার্সনের পরীক্ষা দিয়েছি। কেমন? 41-এ আমি ইংলিশ ভার্সন, আমার কাছে মনে হচ্ছে যে ইংলিশে একটু ফেভার পাওয়া যাবে আলাদা, যেহেতু খাতা সবগুলোই বাংলা, একটা খাতা ইংলিশ স্যার কাছে একটু আলাদা হইলেও একটু ফেভার পাবো, এবং আমার মনে হয় পেয়েছি। আচ্ছা, ফর হুইচ এক্সপেন্স ইজ ক্যাশ নট স্পেন্ড। কেমন? এটার অর্থ হচ্ছে কোনটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না। কেমন? তাহলে আমরা জানি রেন্ট এটার জন্য যাবে, কমিশন, স্যালারি, ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আমরা জানি যে অপচয়, অবলোপন, অবক্ষয়, শূন্যীকরণ, কেমন, এগুলোকে একসাথে বলা হয় অনগদ লেনদেন। কেমন? অনগদ লেনদেন বলে, আন্তঃলেনদেন মেলে, এবং অদৃশ্যমান লেনদেন বলে, তিনটেই। পরীক্ষা যদি বলা হয় যে অনগদ লেনদেন কোনটি, তারও অবলোপন। যদি বলে যে কোনটি অস্পর্শনীয়, কোনটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না, বলছে এক্সপেন্স ইজ ইজ ক্যাশ নট স্পেন্ড। কেমন? নগদ অর্থ প্রবাহিত হয় না, সেটা হলো অ্যামোর্টাইজেশন। তাহলে বিষয়টা একদম সিম্পল, আপনারা মানে ইংলিশ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, শুধু সাহস বাড়ানোর জন্য আমি আপনাকে একটু সহায়তা করছি। হুইচ ইজ দ্য অবজেক্টিভস অফ ক্লোজিং এন্ট্রি। ক্লোজিং এন্ট্রির উদ্দেশ্য, ক্লোজিং মানে হলো সমাপনী দাখিলা। কেমন? ক্লোজিং এন্ট্রির উদ্দেশ্য হলো যে আমরা বলছি যে টেম্পোরারি যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো ক্লোজ করে ফেলা। কেমন? তো আমরা জানি টেম্পোরারি অ্যাকাউন্ট আছে তিনটা, একটা হলো আয়, আরেকটা হলো ব্যয়, আরেকটা হচ্ছে উত্তোলন। কেমন? তো এই তিনটা অ্যাকাউন্টকে আবার নামিক হিসাব বলে। নামিক হিসাবকে ইংলিশে বলে নমিনাল অ্যাকাউন্ট, টু ক্লোজ দ্য নমিনাল অ্যাকাউন্টস। যদি এখানে বলে উত্তোলন হিসাব বন্ধ করে দেওয়ার জন্য, তাও সঠিক উত্তর। যদি বলে আয় হিসাব বন্ধ করে দেওয়ার জন্য, তাও সঠিক। যদি বলে ব্যয় হিসাব বন্ধ করে দেওয়ার জন্য, তাও। তাহলে ক্লোজিং এন্ট্রি বেসিক্যালি নামিক হিসাব গুলাকে বন্ধ করে দেওয়া হয়। কেমন? অস্থায়ী হিসাব বা নামিক হিসাব গুলা। এরপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট স্টেপ অফ অ্যাকাউন্টিং সাইকেল। অ্যাকাউন্টিং সাইকেল আছে মোট 9টা। কেমন? আধুনিক হিসাব বিজ্ঞান, বা আধুনিক বলতে আমরা আমেরিকান হিসাব বিজ্ঞানটা বুঝি। কেমন? আধুনিক হিসাব বিজ্ঞানের ধাপ বা চক্র সাইকেল আছে 9টি। শুরু হয় লেনদেন বিশ্লেষণ দিয়ে, আর শেষ হয় সমাপন পরবর্তী আমাদের প্রস্তুতি দিয়ে। কেমন?
তো এখানে কোথাও কিন্তু ইনভেস্টিগেশন নাই। ইনভেস্টিগেটিং মানে হলো যে ভুলের তদন্ত, ইনভেস্টিগেটিং ইরর মানে ভুল আছে কিনা তা যাচাই করা, অথবা কোনো কোনো প্রশ্ন এটা আসে যাচাই করা। তো দুইটা একটাতেও কিন্তু আমাদের অ্যাকাউন্টিং সাইকেল এটা নাই, এটা মূলত অডিটের কাজ, কেমন? যাচাই করা বেসিক্যালি অডিটের কাজ। এরপরে আসছে অ্যাডজাস্টমেন্ট ফর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইজ টু। অ্যাডজাস্টমেন্ট থেকে আপনাদের প্রশ্ন আসবে, কেমন? প্রচুর প্রশ্ন আছে। আমি আবার বলছি, আপনারা বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে সলিউশন করবেন। বিগত বছরের প্রশ্নগুলো সলিউশন করলে আপনাদের প্রিপারেশনটা আপনারা মানে ডাইনে ভাবে না থাকে, এখন যত বেশি পারেন প্রশ্ন সলভ করেন। আর আমি আজকে চেষ্টা করবো মানে টোটাল 200 মার্কসের একটা গাইডলাইন্স একটা ভিডিও দিয়ে দেওয়ার জন্য, কেমন? রাতে চেষ্টা করবো আপনাদেরকে। তাহলে আপনারা মোটামুটি সব মিলিয়ে আসলে 160 পাওয়া হয়েছে, 120-25 পাওয়াটা হচ্ছে বিষয়, কোন অংশে পাইছেন সেটা কোনো বিষয় না, যেভাবে পারেন, কেমন? আচ্ছা, সূরা পড়েন, এটা পড়েন, 3 নম্বরটা পড়েন। সূরায় আছেন নাকি নাই? অ্যাডজাস্টমেন্ট ফর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, কেমন? ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের অ্যাডজাস্টমেন্টটা কি প্রশ্ন, কেমন? আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের আমরা জাবেদারে জানি অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এটা কি হয়, যদি অবচয় আমরা যদি ডেপ্রিসিয়েশন সমন্বয় করি, তাহলে কি হবে? অবচয় হিসাব একটা খরচ, খরচ বৃদ্ধি পাবে, এবং পুঞ্জীভূত অবচয় একটা বিপরীত সম্পত্তি বলে এটাকে, কেমন? এন্ড কন্ট্রা অ্যাসেট বলে, কন্ট্রা অ্যাসেট বৃদ্ধি পাবে। তো অবচয় বা খরচ বৃদ্ধি পাবে। তার আরেকটা হবে কি, কন্ট্রা অ্যাসেট, পুঞ্জীভূত অ্যাসেট বৃদ্ধি পাবে। আর পুঞ্জীভূত অ্যাসেট এটা সম্পত্তি থেকে বিয়োগ করে দেখানো হয়, ফলে সম্পত্তি হ্রাস পাবে। তাহলে যদি অ্যাডজাস্টমেন্ট ফর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আসে, কেমন? এর ফলে অবচয় বা খরচ বৃদ্ধি পাবে এবং সম্পত্তি হ্রাস পাবে, তাহলে এটা উত্তর হচ্ছে এটা, কেমন? আর যদি বলো যে সমন্বয় করা হয়নি, তাহলে কি হবে? খরচ কম দেখানো হবে এবং সম্পত্তি কম দেখানো হবে, কেমন? চলে, খরচ বেশি দেখানো হবে, খরচ কম দেখানো, সম্পত্তি বেশি দেখানো হবে। আচ্ছা, এরপরে আছে এই প্রভিশন ফর বেড ডেপ্ট ইজ ক্রিয়েটেড। ঋণ যদি সৃষ্টি করা হয় কেন, কেমন? টু প্রোভাইড ফর পসিবল বেড ডেটস, মানে সম্ভাব্য যে কুঋণ আছে সেটাকে মোকাবেলা করার জন্য আমরা জানি ঋণ যদি সৃষ্টি করা হয়, কেমন? এরপরে বলছে ফর হুইচ ট্রানজাকশন ইজ ক্যাশ স্পেন্ট। কোনটার জন্য ক্যাশ মানে পরিশোধ করতে হয়, নগদ অর্থ প্রবাহিত হয় বা নগদ অর্থ ব্যয় হয়, কেমন? তাহলে আমরা জানি অ্যামোর্টাইজেশন, ডেপ্রিসিয়েশন এগুলো একই জাতীয় হিসাব। এগুলো হচ্ছে যে আন্ত লেনদেন, নগদ অর্থ ব্যয় হয় না। ক্যাশ ডিসকাউন্ট বাট্টার জন্য নগদ অর্থ ব্যয় হয় না। স্টক ডিভিডেন্ড এটার জন্য নগদ অর্থ ব্যয় হয় না, আছে শুধু প্রিপেইড রেন্ট, অগ্রিম ভাড়া, কেমন? অগ্রিম ভাড়া, প্রিপেইড রেন্ট, এটার জন্য নগদ অর্থ ব্যয় হয়। এরপরে আসছে কস্ট অ্যাকাউন্টিং এর একটা অঙ্ক, যে ডিটারমাইন দ্য প্রাইম কস্ট। প্রাইম কস্ট মানে হচ্ছে মুখ্য ব্যয়, কেমন? তাহলে প্রাইম কস্টের সূত্র আমরা জানি কি, প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করলে আমরা প্রাইম কস্ট পেয়ে যাই, কেমন? তাহলে এখানে দেখেন, ডিটারমাইন দ্য প্রাইম কস্ট ইন দ্য টাকা অন দ্য বেস অফ ফলোইং ইনফরমেশন। পার্চেস প্রাইস অফ র ম্যাটেরিয়াল দেওয়া আছে 66,000, ডিরেক্ট ওয়ারেজ দেওয়া আছে 52,500, আদার ডিরেক্ট কস্ট দেওয়া আছে 3,000। তাহলে এই তিনটা যোগ করলে আমাদের ফলাফল চলে আসবে, কেমন? এই যে প্রত্যক্ষ কাঁচামাল আর 52,500, 3,000, 1,00,000, 21,500। আচ্ছা, খুবই সিম্পল বিষয়। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। হ্যাঁ, নিচের কোন বক্তব্যটি বা বিবৃতিটি সঠিক? এটা হচ্ছে প্রশ্ন, কেমন? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট দ্য ইউজার্স, ইউজার্স মানে ব্যবহারকারী, অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ইনফরমেশন বা তথ্য ব্যবহারকারী সম্পর্কে নিচে কোন বক্তব্য সঠিক? তাহলে এখানে এখানে আছে অডিটরি আর ইন্টারনাল ইউজার না, অডিটর হচ্ছে একটা এক্সটার্নাল ইউজার। যদি বলে ইন্টারনাল অডিটর, কেমন? তাহলে হবে ইন্টারনাল ইউজার। ক্রেডিটর্স না, ইন্টারনাল, এক্সটার্নাল ইউজার্স। ম্যানেজমেন্ট, হ্যাঁ, ম্যানেজমেন্ট হচ্ছে ইন্টারনাল ইউজার, ঠিক আছে। তারপরে স্ট্যাটিউটরি বডিজ, কেমন? বিধিবদ্ধ সংস্থা হচ্ছে একটা, ঠিক আছে, এটা বিধিবদ্ধ সংস্থা, সেটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। বিধিবদ্ধ সংস্থা সমূহ বাহ্যিক এটাও তো সঠিক তো, এটাও কিন্তু সঠিক। কিন্তু ব্যবস্থাপনা অভ্যন্তরীণ এটাকে বিধিবদ্ধ সংস্থা কিন্তু বাহ্যিক ব্যবহারকারী, কেমন? তো দুইটাই সঠিক এখানে। বাট যেহেতু ডি ডি আছে আগে, ডিটা দিয়ে দিবেন। দিয়ে দিয়ে যেহেতু একদম পরিষ্কার, কেমন? স্ট্যাটিউটরি বডি যদি প্রতিষ্ঠানের বডি বডি হয়, তাহলে সে অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে, কিন্তু নর্মালি বিধিবদ্ধ সংস্থা যেগুলো আছে সেগুলো কিন্তু বাহ্যিক ব্যবহারকারী, কেমন? ঠিকই আছে এটা। বাট এখন যদি এটা তারা এইভাবে ট্রিটমেন্ট করে যে তারা প্রতিষ্ঠানের ব্যক্তি, তাহলে তারা ইন্টারনাল ব্যবহারকারী হবে। কিন্তু এটা তো পরিষ্কার, তারা যদি পরিষ্কার যেটা সেটা আনসার দিয়ে দিবেন, সোজা হিসাব। আচ্ছা, তারপরে সূরা আসর একটু পড়েন দেখি প্রশ্নটা। আহ নাই, বেঙ্গল। স্যার, হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কিছু বলবেন? জাসমিন বলেন। শুভ আপনি কি? হুম। আচ্ছা,
এখন আসেন, বেঙ্গল লিমিটেড পারচেসড এ প্রপার্টি, টাকা 1 লাখ, কেমন? তারপরে বলছে ফার্দার 10,000 ওয়াজ স্পেন্ট অন দ্য প্রপার্টি ফর টু ব্রিং টু ইউজেবল কন্ডিশন, এটাকে ব্যবহার উপযোগী করতে আরো 10,000 টাকা খরচ করছে, কেমন? তারপরে ফ্রম কত দেওয়া আছে, 2/2/2000, এখানে কিন্তু টাইটেল 20/2/2020 সাল, কেমন? দ্য লাইফ অফ দ্য প্রপার্টি ইজ এস্টিমেটেড 10 ইয়ার্স, 10 বছর এটার আয়ুষ্কাল। হোয়াট উড বি দ্য ডেপ্রিসিয়েশন ইন টাকা এট দ্য এন্ড অফ দ্য ইয়ার 2000, কেমন? 2 বছর, 2000 সালে এটার অবচয় কত হবে? অর্থাৎ একটা মেশিন কিনে হচ্ছে বছরের শুরুতে, কেমন? তো এটা ব্যবহার উপযোগী করছে করছে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে, কেমন? ফেব্রুয়ারি মাসের 20 তারিখে। তাহলে আমরা যদি বছরের শুরুতেই ব্যবহার উপযোগী করতো, তাহলে আমরা 1 বছর অবশ্যই ধরতে পারতাম। বাট ব্যবহার করছে তারা শুরু ব্যবহার উপযোগী করছে, অর্থাৎ আনি বাসায় প্যাকেট করে রাখছে 20 তারিখে, ফেব্রুয়ারি 20 তারিখে জানি এটাকে এটাকে ব্যবহার উপযোগী করছে আরো 10,000 টাকা খরচ করে। তাহলে মোট খরচ হয়েছে 1 লাখ, আরো 10 যোগ করলে 1,10,000 টাকা আমাদের টোটাল কস্ট। যেহেতু এখানে কোনো নতুন মেশিন, এটা কোনো ভগ্নাবশেষ মূল্য নাই, তাহলে 1,10,000 টাকা, কেমন? এখন কয় বছর বলছে? আয়ুষ্কাল বলছে 10 বছর, তাহলে 1,10,000 যদি আমি যদি 10 দ্বারা ভাগ করি, তাহলে 11,000 টাকা আসবে প্রতি বছর অবচয়। কিন্তু এখানে যদি মেশিনটার জানুয়ারি থেকে শুরু হইতো, তাহলে উত্তর হইতো 11,000, কেমন? কিন্তু উত্তর এ হইতো 11,000। কিন্তু এখানে বলা আছে যে 20/2/2000, কেমন? অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখে যাইয়া মেশিনটা সচল হয়েছে। এর আগে এটা ইনটেক প্যাকেটে ছিল, কেমন? তাহলে আমরা ওখান থেকে অবচয়টা কাউন্ট করতে হবে। তাহলে জানুয়ারির, আমরা জানি এই অবচয়ের স্বার্থে আমরা বছরকে কাউন্ট করি 360 দিনে, কেমন? 1 বছরকে আমরা কাউন্ট করি 360 দিনে। তাহলে জানুয়ারি মাস হলো 30 দিনে, আর ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারির কতদিন বাদ যাবে? 19 দিন বাদ যাবে, 19 দিন। ফেব্রুয়ারি মাস যেহেতু আহ, আমাদের 20 তারিখে সচল হয়েছে, তার মানে প্রথম 19 দিন পর্যন্ত এটা সচল ছিল না। আমরা 20 দিয়ে কাউন্ট করবো, কেমন? 20 থেকে কাউন্ট করলে আমাদের কয়দিন হয় একটু হিসাব করতে হবে, কেমন? 20 থেকে কাউন্ট করলে আমাদের হিসাবটা দেখেন, জানুয়ারি মাস চলে যাবে 30 দিনের, আর 20 চলে যাবে 19 দিন। 30 আর 19 হয়েছে 49, আর 1 বছর জানি আমরা 360 দিন, কেমন? 360 থেকে যদি আমরা 49 বিয়োগ দিই, থাকবে 311 দিন। তাহলে আমাদের 1 বছরের অবস্থা হচ্ছে 11,000। এটা 1 বছরে মানে 360 দিনের অবস্থা, 360 দিয়ে ভাগ করতে হবে, 311 দ্বিগুণ করলে আমাদের উত্তরটা চলে আসবে 1,10,000, কেমন? আপনাদের পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না যতটুকু বুঝতেছি, কেমন? সেই হিসাবে অত ডিফিকাল্ট ম্যাথ দিবে না। এটা অবশ্য ডিফিকাল্ট অত বেশি না, এটা যদিও অনেক লেখালেখি করছে, কিন্তু অত কিছু এত কিছু কভার করতে হয় না। মূলত আমরা যেদিন থেকে মেশিন সচল হয়েছে সেদিন থেকে আমরা অবশ্যই কাউন্ট করবো, কেমন? এরপরে আছে পার্চেজ অফ ফার্নিচার ইজ ডেবিটেড টু পার্চেজ অ্যাকাউন্ট, হোয়াট কাইন্ড অফ ইরর ইজ দিস? বলছে পার্চেজ অফ ফার্নিচার, ফার্নিচার ক্রয় করা হয়েছে কিন্তু ডেবিট করা হয়েছে পার্চেজ অ্যাকাউন্ট, ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে, কেমন? তাহলে এটা একটা সম্পত্তিকে ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে, তাহলে এটা ইরর অফ প্রিন্সিপাল, নীতিগত ভুল। আমরা জানি যে মূলধন জাতীয় ব্যয়কে যদি মুনাফা জাতীয় ব্যয়, এবং মুনাফা জাতীয় ব্যয়কে যদি মূলধন জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয়, সেটা হচ্ছে নীতিগত ভুল, কেমন? আচ্ছা, তারপরে আসেন এখানে, ইফ এ কোম্পানি কারেন্ট রেশিও ডিক্লাইন্স এন্ড কুইক রেশিও ইমপ্রুভস, হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য মোস্ট লাইকলি এক্সপ্লানেশন? কারেন্ট রেশিও ডিক্লাইন এবং কুইক রেশিও ইমপ্রুভ হয়, তাহলে কোনটার প্রভাব এটা হয়? বলছে যদি কোনো একটি কোম্পানির চলতি অনুপাত কমে যায়, তড়িৎ অনুপাত ভালো হয়, তাহলে নিচের কোনটি সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে, কেমন? তাহলে এখানে কারেন্ট অ্যাসেট এবং আছে কুইক রেশিও, কেমন? কুইক রেশিও ইমপ্রুভ করতেছে, তাহলে এখানে কোন আইটেমটা? আমরা জানি কুইক রেশিওর ক্ষেত্রে আমরা মজুত পণ্যকে আমরা কি করি? বিয়োগ করে দিই, চলতি সম্পদ থেকে মজুত পণ্য এবং অগ্রিম ব্যয়কে আমরা বিয়োগ করে দিই। তাহলে মজুত পণ্য যদি কমে যায়, তাহলে আমাদের কম টাকা কমবে, কেমন? আমরা জানি চলতি সম্পদ থেকে যে আমরা যখন চল তড়িৎ অনুপাত বাই করি, আমরা বাই করি কিভাবে? তড়িৎ অনুপাত কি হলো? চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম ব্যয়, এই দুটো জিনিসকে আমরা বিয়োগ করে দিই। এখন মজুত পণ্য যদি টাকা কম কমে যায়, তাহলে আমাদের কুইক রেশিওটা বাড়বে আর কি, কেমন? এই বিষয়টা আসছে এখানে। আচ্ছা, তারপরে এটা কি বিষয় আসছে? এটা হচ্ছে একতরফার অঙ্ক। এরপরে এটা হচ্ছে অংশীদারি অঙ্ক। তারপরে আসছে এটা, দ্য রিলেশনশিপ অ্যামাং অ্যাসেটস লাইবিলিটিস এন্ড ক্যাপিটাল ইজ এক্সপ্রেসড শো। এটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন, কেমন? অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা জানি সম্পত্তি, দায় ও মালিকানা সূত্রের একটা সমীকরণ, অ্যাসেটস, লাইবিলিটিস আর ক্যাপিটাল, তিনটার যে সমন্বয় যে প্রকাশ করে সেটাকে আমরা বলি অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ, কেমন? এরপরে আসছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ লিকুইডিটি রেশিও? নিচের কোনটি ফলোইং মানে নিচে, কেমন? নিচের কোনটি লিকুইডিটি রেশিও নয়? তাহলে আমরা কারেন্ট রেশিও, রিসিভেবল টার্ন ওভার, ইনভেন্টরি টার্ন ওভার, অ্যাসিড টেস্ট রেশিও, এগুলো সবগুলো লিকুইডিটি রেশিও। আর অ্যাসেট টার্ন ওভার যেটা আছে, কেমন? এটা হইলো যে আমাদের সচ্ছলতার মধ্যে যাবে, কেমন? এটা আমাদের লিকুইডিটির মধ্যে পড়বে না। তাহলে এটা বাদে সবগুলোই আমাদের কি বলেন, এটা সবগুলোই আমাদের লিকুইডিটি রেশিওর মধ্যে পড়ে। তাহলে অ্যাসেট টার্ন ওভার আমাদেরকে আনসার করতে হবে।
Which of the following items, although related to the purchase of a fixed asset, is not capitalized? কেমন? আহ বলছে নিচের কোনটি মূলধনায়িত করা যায় না, মূলধন ব্যয় হিসাবে লেখা যায় না, কেমন? যেমন মেশিন ক্রয় করলো, পার্চেস প্রাইস অফ এ মেশিনারি, এটা তো একটা মূলধন জাতীয় ব্যয়। মেশিন আনায়ন খরচ, ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স কস্ট ফর দ্য মেশিন, কেমন? তাহলে ব্যাট ফর দ্য মেশিন সেই সবগুলো শুধু স্ক্র্যাপ ভ্যালু অফ দ্য মেশিন। স্ক্র্যাপ ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য, কেমন? ভগ্নাবশেষ মূল্য মানে একটা মেশিন যখন নষ্ট হয়ে যায় তখন যে মূল্যটা পাওয়া যায় সেটাকে স্ক্র্যাপ ভ্যালু বলে। তাহলে সেটা ছাড়া বাকি সবগুলাই ক্যাপিটালাইজ করা যায়, কেমন? মানে অর্থাৎ আমরা অর্জন মূল্যের সময় সবগুলো যোগ করে দেখাই আর কি। তারপরে আছে কি বলছে, uh, a transaction cost decreased টাকা 10,000 in both total assets and liabilities. The transaction could have been, বলছে একটা ট্রানজাকশনের ফলে 10,000 টাকা কমে যাবে, কি কি কমবে? টোটাল অ্যাসেট কমবে এবং টোটাল লাইবিলিটিস কমবে। সেটা ট্রানজাকশনটা কোনটা আমাদের খুঁজে বের করতে হবে, কেমন? তাহলে আমরা দেখছি রিপেমেন্ট অফ টাকা 10,000 ব্যাংক লোন। ব্যাংক লোন যদি পরিশোধ করা হয় আমাদের জার্নাল হবে ব্যাংক লোন, ব্যাংক ঋণ হিসাব ডেবিট আর ক্যাশ পেমেন্ট ক্রেডিট, কেমন? ব্যাংক লোন ডেবিট, ক্যাশ পেমেন্ট ক্রেডিট। ব্যাংক লোন একটা দায়, দায় কমে যাবে, এবং ক্যাশ একটা সম্পদ, সম্পদ কমে যাবে। তার মানে আমাদের এটা মিলে যাবে, কেমন? টোটাল অ্যাসেট এবং লাইবিলিটিস কমে যাবে। এরপরে আসছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফ্যাক্টরি ওভারহেড, নিচের কোনটি ফ্যাক্টরি ওভারহেড নয়, কেমন? ফ্যাক্টরি ওভারহেড নয় কোনটি? ইলেকট্রিসিটি এক্সপেন্স, কেমন? ইলেকট্রিসিটি এক্সপেন্স। তারপরে আছে স্যালারি অফ দ্য ফ্যাক্টরি ম্যানেজার, রিপেয়ার এক্সপেন্স অফ মেশিন, তারপরে স্যালারি অফ গার্ডস, ইলেকট্রিসিটি এক্সপেন্স। কোনটা হবে এখানে? হুম? তার মজুরি হবে। আপনি আছেন, আপনি তো খুঁজে পাইতেছেন না। মজুরি কেন হবে? বলছে মজুরি উৎপাদনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত বিষয়, তাই মজুরিকে মুখ্য ব্যয়ের অংশ হিসেবে গণ্য করা হয়, কেমন? যেহেতু মুখ্য ব্যয়ের মধ্যে আছে, ফ্যাক্টরি হচ্ছে যে মুখ্য ব্যয়ের পরবর্তী গুলা। প্রথমে হচ্ছে প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ, এই তিনটা যোগ করার পরে এরপর আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করি, কেমন? তাহলে আমরা উৎপাদন এটা পেয়ে যাই আর কি। আচ্ছা, এরপরটা পড়েন দেখি, 5 নম্বরটা পড়েন। শরীফ 50,000 টাকার আসবাবপত্র বাকিতে ক্রয় করলো। সংশ্লিষ্ট হিসাবদ্বয় হবে, আচ্ছা ইংলিশে করতে হবে। Sharif has purchased furniture on credit for 50,000 টাকা. The related account would be এটা আমরা অবশ্য আগে আলোচনা করছি। এখানে account furniture account debit, vendors account credit. আচ্ছা, এটা একটু টাফ আছে, এটা ভুল হওয়ার মতো একটা জায়গা আছে, কেমন? এখানে অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে, অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে ক্রয়। শরীফ হ্যাজ পারচেজড, শরীফ ক্রয় করেছে ফার্নিচার, কেমন? ফার্নিচার যেহেতু একটা অ্যাসেট, ফার্নিচার ডেবিট আমাদের সমস্যা নাই। ফার্নিচার ডেবিট আমাদের সেটা সমস্যা নেই, ফার্নিচার আমরা ডেবিট করব, কিন্তু ক্রেডিট করব কি সেটা হচ্ছে আমাদের প্রশ্ন, কেমন? এখন আমাদের নর্মালি বাকিতে, যেহেতু বাকিতে ক্রয়, তাই বাকিতে ক্রয় আমরা প্রদেয় হিসেবে অথবা পানাদার হিসেবে ক্রেডিট করি, কেমন? তাহলে এখানে সি নম্বর অপশন কিন্তু আছে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ক্রেডিটর্স ক্রেডিট, এটা কিন্তু উত্তর হয়, কেমন? আচ্ছা, এরপরে যদি প্রশ্নের মধ্যে কোনো নাম উল্লেখ থাকে যে কার কাছ থেকে ক্রয় করা হয়েছে, এখানে কে কিনছে সে বলা আছে, শরীফ কিনছে, শরীফ হ্যাজ পারচেজ, শরীফ কিনছে, বাট কার কাছ থেকে কিনছে যদি তার নাম বলা থাকে তখন আর ক্রেডিটর বলা যাবে না, ওই নামটা লিখতে হবে, কেমন? ওই নামটা থেকে নিকটতম হয়েছে বিক্রেতা, বিক্রেতা থেকে আর একটু দূর হয়েছে পাওনাদার, যেহেতু বিক্রেতা ক্লোজ, নেয়ার টু ক্লোজ, কেমন? এই জন্য বিক্রেতা হিসাব ক্রেডিট। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ভেন্ডরস অ্যাকাউন্ট ক্রেডিট, কেমন? যদি এখানে ভেন্ডরস এর নাম দিত, বলা থাকতো যে রমজান থেকে বাকিতে ফার্নিচার ক্রয় করা হলো, শরীফ হ্যাজ পারচেজ ফার্নিচার ফ্রম রমজান আলী, কেমন? তখন আমাদের যাবে দেওয়া হবে ফার্নিচার হিসাব ডেবিট রমজান আলী, প্যাকেট লিখতে হবে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখন যেহেতু ভেন্ডরস আছে, ভেন্ডরস মানে বিক্রেতা, কেমন? এটা একটু, এই জন্য আমি এটা দাগ দিয়ে রাখছি, এটা ভিন্ন টাইপের একটু, কেমন? এই পড়টা পড়েন। What type of asset is patent? হুম। Intangible asset. এখানে অ্যাসেটের নামগুলো পড়েন, দেখেন তো কি কি আছে। Cash asset, fixed asset, fictitious asset, current asset, intangible asset. হ্যাঁ, মানে এখানে প্র্যাকটিস গুলা পড়লে আপনাকে তো সবগুলো চোখে চলে একটা সুবিধা, রিভিশনটা হয়ে যায়, কেমন? এরপরে Which of the following is not a quick asset? Cash, bank, inventory, accounts receivable, prepaid expenses. Inventory. হ্যাঁ, তড়িৎ সম্পদের মধ্যে ইনভেন্টরিকে কাউন্ট করা হয় না, এটা বিয়োগ করে দেখানো হয়, বাট অন্য সম্পদের মধ্যে কিন্তু এটা কাউন্ট করতে হয়, কেমন? যেমন চলতি কারেন্ট অ্যাসেট বললে কিন্তু সবগুলো আসতো, বাট তড়িৎ সম্পদের ক্ষেত্রে আমরা দুইটা বাদ দিয়ে দিই, কেমন? ইনভেন্টরি কি স্পেশালি বাদ দিয়ে দিই। এই এই হলো 25টা প্রশ্ন শেষ। একটা আগে 25টা করে প্রশ্ন আসতো, সেই হিসেবে 25টা শেষ, কেমন? এরপরে পরবর্তী সেশন। হ্যাঁ, পড়েন। Which one is an example of internal transaction?
Purchase of asset, payment for liabilities, performance of services, use of office supplies, payment of expenses. কারণ সবগুলোর সাথে বাইরের সম্পর্ক আছে। একটাই শুধু ইন্টারনাল, যেটা হচ্ছে ইউজ অফ অফিস সাপ্লাইজ, ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, এগুলো হচ্ছে ইন্টারনাল ইন্টারনাল অভ্যন্তরীণ লেনদেন বলা হয় থাকে এটাকে। এটাকে আবার অনগদ লেনদেনও বলে। এটাকে আবার কি আন্তঃ লেনদেনও বলে, কেমন ইন্টারনাল ট্রানজেকশনও বলে। আচ্ছা, তারপর একটা, হ্যাঁ এই প্রশ্নটা পড়েন দেখি কি বলছে এখানে। স্যার, সো এখানে বের করতে বলছে the balance of machinery on November 30, 2007. Asha, হ্যাঁ, so the balance of machinery on January 2007 was 80,000 taka. During the year, purchase of machinery was 40,000 taka. The machinery that had a purchase price of 20,000 and was depreciated by 5,000 was sold for 13,000. আচ্ছা, তাহলে আমাদের আগে মেশিনের মূল্য বের করতে হবে, কেমন। দা মেশিনারি, এটা পারচেস করা হয়েছে কত, 80,000 টাকা দিয়ে জানুয়ারি 1 তারিখে, কেমন। 80,000 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য বা প্রারম্ভিক যে, কেমন। না, কি বলছে এটা, আহ আমাদের আছে তো ব্যালেন্স ছিল, ব্যালেন্স, সরি, একটা ব্যালেন্স ছিল, দ্য ব্যালেন্স অফ মেশিনারি, কেমন। ব্যালেন্স ছিল আমাদের 80,000 টাকা। ডিউরিং দ্য ইয়ার, ওই বছরের মধ্যে পারচেজ অফ মেশিনারি হয়েছে 40,000, আরো 40,000 টাকা কিনছে, তাহলে আমাদের টোটাল হইলো কত, 1,20,000, কেমন। এরপরে বলছে অবচয় সঞ্চিতি 5,000, সরি, কোন জায়গায় যে আছি, দ্য মেশিনারি হ্যাড পারচেজ ডেপ্রিসিয়েটেড 5,000 অ্যান্ড সোল্ড 13,000, কেমন। আচ্ছা, এখন মেশিনটা, দ্য মেশিন হ্যাড হ্যাড পারচেজ প্রাইস 20,000, ওয়াজ ডেপ্রিসিয়েটেড বাই টাকা এত, সোল্ড এত, 13,000। আচ্ছা, এখানে কি বুঝলেন, যে মেশিনটা যে বিক্রি করে দেওয়া হয়েছে, কেমন। বিক্রি করে দেওয়া হয়েছে 13,000 টাকা, এবং এটার অবচয় হয়েছে 5,000 টাকা, বাট এটার পার্চেস প্রাইস ছিল 20,000 টাকা, কেমন। আর যখন আমরা মেশিনটাকে বিক্রি করে দিলাম, কত টাকা পাইছি সেটা আমাদের মুখ্য বিষয় না, আমরা কত টাকা এটা ক্রয় মূল্য ছিল সেটা আমাদের বিবেচনা করতে হবে, কেমন। দা দ্য মেশিনারি দ্যাট হ্যাড পার্চেস প্রাইস ছিল কত, 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা আমাদের ক্রয় মূল্যটা বিয়োগ করে দিতে হবে, কেমন। তাহলে আমাদের 1,20,000 টাকা ছিল আমাদের টোটাল। এর মধ্যে 20,000 টাকা যন্ত্রপাতি আমরা বিক্রি করছি, কত বিক্রি করছি সেটা পরের বিষয়। 13,000 টাকা বিক্রি করছি, অবচয় ছিল 5,000 টাকা, সেটা পরে। কিন্তু আমাদের টোটাল সম্পত্তি এখন আর আছে কত, আমাদের ছিল 1,20,000 টাকার প্রপার্টি, কেমন। 20,000 টাকা যদি সম্পত্তি, যেটা আমাদের ক্রয় মূল্য ছিল, সেটা আমরা বিক্রি করে দেওয়ার পরে আমরা 20,000 টাকা সম্পত্তি হারাই ফেলছি, কেমন। তার মানে আর ব্যবসায়ী বলছে যে দ্য ব্যালেন্স অফ মেশিনারি, মেশিনারি আর কত টাকা আছে, কেমন, 1,00,000 টাকা আছে আর কি। আচ্ছা, তারপর কস্ট অ্যাকাউন্টিং থেকে এটা আসছে। Research এখানে বের করতে বলছে cost of goods sold. হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে অপারেটিং ডেটা অফ কে কোম্পানি ফর দ্য ইয়ার এন্ডেড December 31, 2006 is given below. সেলস বলা আছে, তারপর সেলিং এক্সপেন্সেস দেওয়া আছে, গ্রস প্রফিট রেট দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আছে, এন্ডিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি সবকিছু দেওয়া আছে। এখন হচ্ছে সিওজিএস বের করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড। ভেরি গুড। তাহলে আমাদের মানে খরচটা বের করতে হবে, কস্ট অফ গুডস যে গোটা ব্যয় একই কথা, ক্রয় মূল্য একই কথা, তিনটা নাম আছে এটার, কেমন। সিওজিএস কে ক্রয় মূল্য বলা হয়, কস্ট অফ গুডস বলা হয়, ব্যয়ও বলা হয়, ক্রয় মূল্য বলা হয়, একই কথা, কেমন। সেলস দেওয়া আছে আমাদের 10,00,000, আর গ্রোস প্রফিট দেওয়া আছে 30%, কেমন। তাহলে আমাদের কস্টের সাথে 30% যোগ করার পরে আমরা সেল পেয়ে গেছি, কেমন। তাহলে সেলসের যদি 10 লাখের মধ্যে 30% কাউন্ট মাল্টিপ্লাই করি আমরা, তাহলে দেখো 3,00,000 টাকা পাবো, কেমন। তো 3,00,000 টাকা হচ্ছে প্রফিট, তার মানে 7,00,000 টাকা খরচ। তাহলে কষ্ট কষ্ট করছিল 7,00,000 টাকা, কত হবে, এই যে 10 লাখ 30% 3,00,000, 10 লাখ থেকে 3,00,000 বিক্রি করি 7,00,000, সিম্পল আর কি একবারে। এরপরে, সেখানে হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। আচ্ছা, মানে বিক্রি উপযোগী পণ্য কত আছে, মানে স্টোরে বিক্রয়যোগ্য পণ্য পরিমাণ জানতে চাইছে, কেমন, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। আচ্ছা, তারপর প্রশ্নের পরে, Beginning inventory, closing inventory and cost of goods sold আর দেওয়া আছে এখানে সবগুলা। এখন হচ্ছে সিওজিএস বের করতে হবে স্যার। তাহলে এখানে সিওজিএস, সিওজিএস না, এটা এটা হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, কেমন। মানে জি আমাদের বিক্রয় উপযোগী পণ্য কত আছে দোকানে, এটা বের করার জন্য আমাদের মূলত ওপেনিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরির সাথে আমাদের পারচেজ যোগ করতে হয়, কেমন। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে যে সমাপনী, ক্লোজিং ইনভেন্টরির সাথে, ক্লোজিং ইনভেন্টরির সাথে কস্ট অফ গুডস সোল্ড বিক্রি করতে হবে, অর্থাৎ সমাপনী মূল্যের সাথে বিক্রি পণ্যের ব্যয়, এই দুটা যোগ করতে হয়, কেমন। এই দুটো যোগ করলেও পাওয়া যায়। তো প্রথম দুটা সবাই পারে, মানে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয়, অর্থাৎ আমাদের দোকানে প্রারম্ভিক মজুত পণ্য কত ছিল, নতুন করে আমরা কত কিনছি, দুইটা মিলে তো আমাদের দোকানে এখন মাল আছে, তাই তো, এটা সহজ। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে সমাপনী মজুত পণ্য যোগ বিক্রিত পণ্যের ব্যয়, এটা ওয়ে, কিন্তু পরীক্ষার মধ্যে এটাও আসে, এটা অনেকবার আসছে, আপনারা নিশ্চয়ই কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টারটার মধ্যে পাইছেন এটা।
এটা অনেকবার আসছে। এটা বেশি আছে কারণ এটা ব্যাক পিছন থেকে হিসাব করতে হয়, কেমন যে দোকানে আছে কত আর তার বাকিটা বিক্রি করে দিছি। আমাদের দোকানে আছে সমাপনী মূল্য পণ্য আছে ধরেন 300, তাহলে বাকিগুলো বিক্রি যেগুলো বিক্রি করছে ওই দুইটা যোগ করলে আমাদের বিক্রি উপযোগী পণ্যটা পেয়ে যাবো, কেমন কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। তাহলে এখানে ক্লোজিং ইনভেন্টরি আছে আমাদের কত, 15,000 নাকি? আর কস্ট অফ গুড সোল্ড আছে 25,000, তো 15 আর 25 যোগ করলে 40,000, হ্যাঁ 40,000 উত্তর, কেমন। তারপর The accounting principle based on which fixed asset is shown in the balance sheet is ফিক্সড অ্যাসেট কিভাবে দেখাইতে হবে, কেমন প্রশ্ন হচ্ছে যে ফিক্সড অ্যাসেট আমরা যে হিসাব বিজ্ঞানের যে প্রিন্সিপাল আছে, আমরা 4টা প্রিন্সিপাল আলোচনা করছি, আপনাদের এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে, কেমন প্রিন্সিপাল অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বেসড অন হুইচ ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট আমরা কোন নীতি অনুযায়ী দেখাইতে হয়, আমরা হিস্টোরিক্যাল কস্ট অনুযায়ী দেখাইতে হয়, কেমন। এরপর আছে ডাবল এন্ট্রি সিস্টেম ইজ, ডাবল এন্ট্রি সিস্টেমটা কি, এটা কি রিপোর্টিং, ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্টেশন, ডেবিট ক্রেডিট ডিটারমিনেশন, ট্রানজেকশন আর রেকর্ডিং সিস্টেম। তাহলে এটা কিন্তু যদি এটা না থাকতো তাহলে এটা দেওয়া যেত, কেমন। দুতরা বা দাখিলা পদ্ধতি বেসিক্যালি এটাকে হিসাব রক্ষণ বলে। আমরা যে রেকর্ডিং প্রসেস করছিলাম যে ওখানে বলা আছে যে রেকর্ডিং প্রসেস মানে হচ্ছে যে ডেবিট কার্ড নির্ণয় করে লেনদেনকে লিপিবদ্ধ করতে হবে, কেমন রেকর্ডিং প্রসেস। আর এই ডাবল এন্ট্রি সিস্টেম মানে হচ্ছে রেকর্ডিং সিস্টেম, কেমন। এরপরে আসেন, পড়েন। so which of the following is not a primary qualitative characteristics of accounting information? প্রাইমারি আমরা জানি যে আমরা হিসাব বিজ্ঞানের এই তথ্য পড়াইছি, কেমন গুণগত বৈশিষ্ট্য, আর হচ্ছে যে মাধ্যমিক বৈশিষ্ট্য, একটা হচ্ছে প্রাথমিক বৈশিষ্ট্য প্রাইমারি, আর একটা হচ্ছে মাধ্যমিক বা সেকেন্ডারি ডাটা, কেমন। এখন প্রশ্ন হচ্ছে ইজ নট প্রাইমারি, মানে প্রাইমারি নয় কোনটা। তো প্রাইমারি নয় আছে দুইটা, আমরা সিসি আমরা যখন পড়াইছি তখন কনসিস্টেন্সি আর কম্পারেবিলিটি, আমি যখন বলছি মনে আছে নিশ্চয়ই, কনসিস্টেন্সি আর কম্পারেবিলিটি হলো আমাদের সেকেন্ডারি ডাটা, কেমন সেকেন্ডারি বৈশিষ্ট্য। প্রাইমারি বৈশিষ্ট্য হচ্ছে যে কি প্রাসঙ্গিকতা আর বিশ্বাসযোগ্যতা, কেমন প্রাসঙ্গিকতা মানে রিলেভেন্স, রিলেবিলিটি, এই দুইটা। আর আর আমি যখন প্রশ্ন পড়ছিলাম তখন মনে রাখতে হবে আর আর সিসি, সিসি বাড়িল কনসিস্টেন্সি আর আরেকটা কি জানি কম্পারেবিলিটি, সিসি এই দুইটা, কেমন। আর একটা হচ্ছে রিলেভেন্স আর রিলায়েবিলিটি, এবং রিলেভেন্স হওয়ার জন্য আমরা হচ্ছে তিনটা জিনিস মনে রাখতে হবে, টাইমলি হতে হবে, প্রিডিক্টিবিলিটি থাকতে হবে, ফিডব্যাক গুলো থাকতে হবে, কেমন। ওই যেগুলো আছে এগুলো কিন্তু এই রিলেভেন্সের বাচ্চা, কেমন রিলেভেন্সের বংশধর। আচ্ছা, আর বিশ্বাসযোগ্য হইতে হলে তিনটা বিষয় থাকতে হবে, ফ্যাকচুয়াল থাকতে হবে, ভেরিফাইবল থাকতে হবে, নিউট্রাল হতে হবে, এগুলো ভিতরে অংশ। মূল দুই হলো দুইটা, প্রাইমারি বৈশিষ্ট্য হলো দুইটা, একটা প্রাসঙ্গিকতা আর বিশ্বাসযোগ্যতা, এটাকে বলে কি রিলেভেন্স আর রিলায়েবিলিটি, কেমন। আর যদি বল সেকেন্ডারি বৈশিষ্ট্য হলো দুইটা, কনসিস্টেন্সি আর কম্পারেবিলিটি, কিন্তু এখানে আছে সবগুলোই আছে ভিন্ন, সেকেন্ডারির মধ্যে আছে শুধু কনসিস্টেন্সি। আচ্ছা, তারপরে আসেন। So what would be supplies expenses in Taka? আচ্ছা, Supplies on hand at the Taka, supplies purchased during year at the Taka, supplies remaining at the year end. সিম্পল, হ্যাঁ। আমরা যে প্রারম্ভিক মজুদ যোগ করে মানে সময় মজুদ যেভাবে যেভাবে করছি আর কি, যে পণ্য আমরা যেভাবে নির্ণয় করি আর কি, প্রারম্ভিক মজুদ যোগ করে মানে সময় মজুদ দিয়ে আমরা যেরকম সাপ্লাইজ ব্যয় করি, এখানে একই রকম, কেমন প্রারম্ভিক মজুদ সাপ্লাইজ যোগ সাপ্লাইজ কত ক্রয় করা হয়েছে সে সমাপনী সাপ্লাইজ কত আছে, এই তিনটা ইয়ে করলে আমরা 775 পেয়ে যাব। আচ্ছা, এরপরে এটা অ্যাডজাস্টিং, আপনার অ্যাডজাস্টিং এর কিন্তু হিসাব সমীকরণ এগুলো একটু মানে সাজেশন আর চাইতে হবে না, আপনারা ওই চ্যাপ্টারগুলো একটু ভালো করে প্র্যাকটিস করেন, দ্যাটস এনাফ ইনশাআল্লাহ। এগুলো কিন্তু কাইসের বই থেকে দেওয়া, এই যে প্র্যাকটিস গুলো দেখতেছেন এগুলো কিন্তু কাইসের বইতে আছে, কেমন। ইফ দ্য জাস্টাস ইন অ্যাডজাস্টিং এন্ট্রিজ ফর আনআর্নড রেভিনিউ, আর্ন রেভিনিউ মানে হচ্ছে অনুপার্জিত আয় বা অগ্রিম আয়, কেমন, ইজ নট মেড, কি বলছে বলেন তো। ইফ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ ফর আনআর্নড রেভিনিউ ইজ নট, যদি না সমন্বয় জাবেদা না করা হয় তাহলে কি হবে, কেমন বলে, কি দেখাবে সমন্বয় জাবেদা। সমন্বয় যখন আমরা নর্মাল জাবেদা হয় যখন অগ্রিম টাকা গ্রহণ করি, অগ্রিম যেমন অগ্রিম সেবা কি বলে অগ্রিম গ্রহণ, নগদ অগ্রিম গ্রহণ, আমরা জাবেদা দিয়ে নগদ হিসাব ডেবিট, অনুপার্জিত আয় হিসাব ক্রেডিট। যখন সমন্বয় জাবেদা করা হয়, কেমন, অর্থাৎ যখন সমন্বয়ের সময় হয় তখন আমরা কি করি, অনুপার্জিত আয় এটা কমে যাবে, মানে দায়টা কমে যাবে, অনুপার্জিত আয় হিসাব ডেবিট আর আয় বেড়ে যাবে, এই জন্য আয় হিসাব ক্রেডিট করে ফেলে, কেমন অনুপার্জিত আয় ডেবিট আর আয় হিসাব ক্রেডিট। এর ফলে কি হয়, সমন্বয় করলে কি হবে, দায় হ্রাস পাবে আর আয় বৃদ্ধি পাবে, দায় হ্রাস পাবে এবং আয় বৃদ্ধি পাবে। এখন এখানে বলছে সমন্বয় যদি না করা হয় তাহলে কি দেখানো হবে, হ্যাঁ, যদি সমন্বয় না করা হয় তাহলে কি দেখানো হবে বলেন তো। যদি সমন্বয় করা হতো তাহলে দায় হ্রাস পাবে পাবে এবং আয় বৃদ্ধি পাবে, সমন্বয় করা হলে। আর সমন্বয় করা না হলে কি হবে, এখন দায় বেশি দেখানো হবে, আয় কম দেখানো হবে, কেমন। সমন্বয় করা হলে আমাদের জাবেদা হবে অনুপার্জিত আয় হিসাব ডেবিট আর আয় হিসাব ক্রেডিট, ফলে কি হবে, দায় হ্রাস পাবে, আয় বৃদ্ধি পাবে।
তাহলে সমন্বয় যদি না করা হয় তাহলে কি হবে? দায় বেশি দেখানো হবে, আয় কম দেখানো হবে। আচ্ছা, তারপর পড়েন। Which of the following accounts is closed at the end of an accounting period? ওই যে আমরা এটা বলছি, যেগুলো টেম্পোরারি অ্যাকাউন্ট আছে তিনটা, আয় হিসাব, ব্যয় হিসাব, উত্তোলন হিসাব, এই তিনটাকে বলা হয় টেম্পোরারি অ্যাকাউন্ট। আরেকটা আছে যে ওই কোম্পানির লভ্যাংশ, এটাকে উত্তোলন বলে। কেমন? এটা একরকম উত্তোলন। লভ্যাংশ উত্তোলন যেরকম মূলধনকে কমাই ফেলে, লভ্যাংশ মূলধনকে কমাই ফেলে। কেমন? তাহলে এই তিনটা আমরা সমাপনী দাখিলা দিয়ে আমরা ক্লোজ করে ফেলি। বলছে কোন অ্যাকাউন্ট গুলা ক্লোজ করে দেওয়া হয় এট দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড, সেটা হচ্ছে এটা হচ্ছে এই তিনটা হিসাব, অস্থায়ী হিসাব বলা হয় এটাকে। কেমন? এর মধ্যে একটা হচ্ছে ড্রয়িংস। তারপর What kind of asset is a coal mine? হুম, ক্ষয়িষ্ণু সম্পদ, মানে ওই হ্যাঁ, যে ইয়া, কোল মাইন মানে খনিজ। যেগুলো, যেগুলো খনিজের মধ্যে পাওয়া যায় আর কি। কেমন? গ্যাস, কয়লা, তারপরে কি আছে, তেল। সোনা কি, স্বর্ণ কি খনিতে পাওয়া যায়? পাইলে স্বর্ণ। কেমন? আচ্ছা, তারপরে Revenue earned but not yet received in cash are referred as unearned revenue. না, এটা হচ্ছে sorry. বকেয়া, বকেয়া আয়। কেমন? মানে রেভিনিউ আর্ন, আয় অর্জিত হয়েছে, বাট নট ইয়েট রিসিভ, বা এখনো ইন ক্যাশ, এখনো নগদে গ্রহণ করা হয়নি। আয় অর্জিত হয়েছে কিন্তু এখনো নগদে গ্রহণ করা হয়নি, তাহলে হচ্ছে বকেয়া আয়, বকে একটু অ্যাক্রুড রেভিনিউ। কেমন? এরপরে আসছে কি, আবার অ্যাডজাস্টিং এন্ট্রি। কেমন? অ্যাডজাস্টিং এন্ট্রি কিন্তু প্রচুর আছে, আমার 69টা আসছে মানে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন। দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি ফর অ্যাক্রুড এক্সপেন্স, পরে অ্যাক্রুড এক্সপেন্সের জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি কি হবে? আমরা যদি অ্যাডজাস্টিং এন্ট্রির জন্য আমরা যাওয়া করে ফেলি, বকেয়া ব্যয় যাওয়া হয়েছে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। কেমন? স্যালারি ডেবিট, স্যালারি এক্সপেন্স ক্রেডিট। এর ফলে কি হবে? খরচ বৃদ্ধি পাবে এবং দায় বৃদ্ধি পাবে। এখন বলছি কি হবে, বলছে দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি ফর অ্যাক্রুড এক্সপেন্স এফেক্টস, এফেক্টস মানে প্রভাব। কেমন? কি প্রভাবিত করবে? প্রভাবিত করবে কি? বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। বেতন একটা খরচ, খরচ বৃদ্ধি পাবে। বকেয়া বেতন একটা দায়, দায় বৃদ্ধি পাবে। তাহলে এক্সপেন্স প্লাস, মানে এক্সপেন্স বৃদ্ধি পাবে। আমি ছোট, আপনারা ছোট করে লিখবেন ই প্লাস এল প্লাস, প্রশ্নতে ছোট করে লিখবেন। কেমন? ব্যয় বৃদ্ধি, দায় বৃদ্ধি, খরচও বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি পাবে। তারপরে আসেন, Sir, পরে amount of এত টাকা paid for salary recorded in books as, আচ্ছা ভুলভাবে রেকর্ড করছে, বেশি রেকর্ড করে ফেলছে আর কি, তো কারেক্ট এন্ট্রি দিতে হবে। হ্যাঁ, এটা সংশোধনী যাবে। দেখ কেমন? সংশোধনী দাখিলা, সংশোধনী এন্ট্রি, কারেক্টিং এন্ট্রি মানে সংশোধনী দাখিলা। বলছে এন অ্যামাউন্ট অফ টাকা 12,800 পেইড ফর স্যালারি, স্যালারি পেইড করছে 12,800 টাকা, তাহলে যাবে হবে স্যালারি হিসাব ডেবিট, ক্যাশ ক্রেডিট 12,800। এখন কি করছে? রেকর্ডেড মানে লিখা হয়েছে, কি লিখছে? ইন বুকস এজ 18,200। কম লিখছে না বেশি লিখছে? বেশি লিখছে। বেশি লিখছে। তো তাহলে এটাকে রিভার্স করতে হবে। কেমন? না আমরা আগে যে জাবা দিতাম, আমরা জাবা দিতাম কি, জাবা দিতাম স্যালারি হিসাব ডেবিট, ক্যাশ ক্রেডিট, এখন ওটা করতে হবে। স্যালারি আমাদের সঠিক জাবা ছিল স্যালারি হিসাব ডেবিট, ক্যাশ ক্রেডিট। কেমন? এখন ক্যাশ ডেবিট, স্যালারি ক্রেডিট, পার্থক্য টাকা বা 18,200 টাকে 12,800 বিয়োগ করে দিবেন, বিয়োগ করলে আপনি 5,400। কেমন? তার মানে ক্যাশ ডেবিট, প্রশ্নগত অবস্থা দেখেন, ক্যাশ লেখছে ইংলিশে, নগদ লেখছে। কেমন? ক্যাশ ডেবিট, স্যালারি ক্রেডিট, ক্যাশে হিয়ার ট্রান্সলেট করতে পারে নাই, লেখছে ক্যাশ। এই হলো আমাদের অবস্থা। কেমন? তারপর So L company purchased 1,000 units and has 200 units in its ending inventory at a cost of taka 91 each and a current replacement cost of taka 80 each. At what value should the ending inventory be shown in balance sheet? 80 taka. 80 টাকা, বুঝে গেছে। কেমন? বলছে যে যখন পার্চেস করছে 1,000 ইউনিটস, তার হাতে রয়ে গেছে সমাপনী মূল্য রয়ে গেছে 200 ইউনিটস। কেমন? এন্ডিং এ ইনভেন্টরি একটা কস্ট 91, যার মূল্য ছিল 91 টাকা। পরবর্তী রিপ্লেসমেন্ট কস্ট হয়ে গেছে 80 টাকা। আমরা জানি হিসাব বিজ্ঞানে যে আমাদের নীতি মানে আমরা আলোচনা করছি, সেখানে বলা আছে রক্ষণশীলতা নীতি, কনজারভেটিভ প্রিন্সিপালের মধ্যে বলা ছিল যে যে ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি দিয়ে আমরা হিসাব করতে হবে। কেমন? রক্ষণশীলতা নীতি। তাহলে এখানে 91 টাকা আর 80 টাকা দুইটা বিলে দেওয়া আছে, আমরা অবশ্যই 80 দিয়ে হিসাব করতে হবে। আর যেহেতু 200 ইউনিট হাতে আছে, তাহলে 200 ইউনিট এর 80 টাকা 8 দুগুণে 16,000 টাকা উত্তর। কেমন? আচ্ছা, তারপর Bank charged taka 100 to its client, which is still unknown to the client. How does the bank reconciliation statement deal with the above transaction? আচ্ছা, যে ব্যাংক চার্জ করা হয়েছে। কেমন? এই ব্যাংক চার্জ, এই ব্যাংক চার্জ 100 টাকা টু ইটস ক্লায়েন্ট, ক্লায়েন্টের অ্যাকাউন্টে 100 টাকা চার্জ করা হয়েছে, হুইচ ইজ স্টিল, স্টিল মানে এখনো। কেমন? হুইচ ইজ স্টিল আননোন, অজানা রয়েছে টু দ্য ক্লায়েন্ট, ক্লায়েন্ট এখনো জানে না যে ব্যাংক যখন চার্জ কাটে, ধরেন আপনাকে চেক দিছে 120 টাকা অ্যাকাউন্ট থেকে কেটে ফেলবে,
পরে আপনি জানতে পারেন মেসেজ আসার পরে, কেমন? এখন তো মেসেজ আসছে, যদি আগে যখন মেসেজ ছিল না তখন আরো জানার অপশন ছিল না। তো ব্যাংক কিন্তু সার্ভিস দেওয়ার সাথে সাথে কেটে ফেলে, কিন্তু ক্লায়েন্ট যে কাস্টমার বা আমানতকারী সে কিন্তু পরে জানতে পারে, তো সে পরে বিয়োগ করবে। এটা তো একটা ভ্যালিড রিজন, একটা চার্জ যখন ব্যাংক কাটে, ব্যাংক সঠিক কাজটাই করছে, কেমন? হুইচ ইজ স্টিল আননোন টু দ্য ক্লায়েন্ট, ক্লায়েন্ট যখন জানে না, ক্লায়েন্ট যখন জানবে তখন সে বিয়োগ করবে। তার মানে এটা ডিডাক্ট 100 ফ্রম ক্যাশ ব্যালেন্স, মানে যে আমানতকারী বই থেকে, নগদান বই থেকে, নগদ বই থেকে 100 টাকা বিয়োগ করে দিতে হবে, কেমন? তারপর A revenue expenditure has been recorded as capital expenditure. Error of হ্যাঁ, principle. বোঝাই যাচ্ছে এরর অফ প্রিন্সিপাল, মূল্যজাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখেন এটা। এরপরে এই গতকালকে আমরা ইংলিশ ক্লাসে যে কাইসুতে বইটা ছিল, প্রশ্নটা মনে আছে? লেজার, লেজার মানে কি? হোয়াট ইজ লেজার? হোয়াট ইজ লেজার না দিছে এই লেজার, এই লেজার মানে হলো যে ইজ এ কালেকশন অফ অল অ্যাকাউন্টস মেনটেন বাই অ্যান এন্টারপ্রাইজ, কেমন? যে সকল হিসাবের একটা যে সারমর্ম করে আমরা যে ইয়ে বিষয় তৈরি করি, সেটা হলো কি, খতিয়ান। প্রতিষ্ঠানের লেনদেন সমস্যার সাথে জড়িত প্রতিটি পক্ষের শ্রেণীবদ্ধ সংক্ষিপ্ত বিবরণী বলা হয় হিসাব। আচ্ছা, হিসাব থেকে আমরা কি করি? খতিয়ান তৈরি করি, কেমন? খতিয়ানের মধ্যে দেখবেন যে একসাথে সে শ্রেণীবদ্ধ আকারে থাকে। এরপর পরে Which of the following transactions does not result in increase in asset and increase in liability? আচ্ছা, কোনটার ফলে যে অ্যাসেটস আর লায়াবিলিটি বাড়বে না, কেমন? আর বলছে ফার্নিচার পার্সেজ ইন ক্যাশ, যদি ফার্নিচার নগদে ক্রয় করা হয় তাহলে আমাদের ফার্নিচার বৃদ্ধি পাবে একটা সম্পদ, এবং নগদে ক্রয় করার ফলে আমাদের ক্যাশ চলে যাবে, কেমন? তাহলে ফার্নিচার একটা অ্যাসেট, অ্যাসেট বৃদ্ধি পাবে, আবার ক্যাশ একটা অ্যাসেট, ক্যাশ চলে যাবে। এইটা একটা উত্তর। আরেকটা উত্তর আছে এখানে, পরবর্তী বর্ষের জন্য বেতন বা বেতন ও মজুরি বাবদ আগাম গ্রহণ, কেমন? স্যালারিজ অ্যান্ড এক্সপেন্স, স্যালারিজ অ্যান্ড ওয়েজেস পেইড ইন অ্যাডভান্স ফর দ্য নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ড। এটার ফলে আমরা কি নগদ টাকা আসছে, এবং অগ্রিম স্যালারি বা প্রিপেইড স্যালারি এক্সপেন্স, অগ্রিম ব্যয় যেটা, এটা বাড়বে, কেমন? একটা সম্পত্তি বাড়বে, একটা, এই দুইটাই উত্তর। এখন আপনি যে কোনো একটা জায়গায় দিয়ে চলে আসবেন, আর কি করবেন? আচ্ছা, তারপর Um, এখানে চাচ্ছে হচ্ছে cost of ও, goods আপনি manufactured. কালকে কালকে এই প্রশ্নটা করছিলেন, মনে আছে? কস্ট অফ ম্যানুফ্যাকচারিং চার্জটা কিভাবে হইলো, ওই অঙ্কটা আর কি। এখানে বলা আছে যে ডিরেক্ট ম্যাটেরিয়াল পার্চেস করছে 4,80,000, কেমন? বাট ইউজড ইন প্রোডাকশন 3,75,000, তাহলে আমাদের ব্যবহারটা হিসেব করতে হবে, কেমন? ডিরেক্ট ওয়েজেস দেওয়া আছে 4,00,000 টাকা, ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে অ্যাপ্লাইড টু দ্য প্রোডাকশন 80% অফ ওয়েজেস, তাহলে ওয়েজ দেওয়া আছে 4,00,000, কেমন? আর তার 80% হচ্ছে 3,20,000, 4,32, 3,20,000, তাহলে 3,75,000, 4,00,000, 3,20,000, এই তিনটা যোগ করলে হয়ে যাবে, কেমন? তিনটা আমাদের যারা ব্যবহৃত প্রত্যক্ষ আছে 3,75,000, প্রত্যক্ষ মজুরি 4,00,000, প্রকৃত কারখানা উপরে 3,75,000, তিনটা যোগ করলে 11,50,000। তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রেশিও ফর টেস্টিং ফিনান্সিয়াল সলভেন্সি, কেমন? ফিনান্সিয়াল সলভেন্সি হলো যে যেটা দ্বারা আমরা প্রতিষ্ঠানের দায় পরিশোধ ক্ষমতা বুঝায় প্রকাশ করি, কেমন? মোট দায় পরিশোধ করার ক্ষমতা প্রকাশ করে, সেটাকে বলা সলভেন্সি রেশিও। যেমন দায় সম্পত্তি অনুপাত, দায় সম্পত্তি অনুপাত, দায় মালিকানা অনুপাত, এগুলো হচ্ছে যে সলভেন্সি রেশিও। আমরা শীট দিয়েছি আপনাদেরকে, নিশ্চয়ই শীটের মধ্যে দেখছেন যে কোনটা কোন আলোকে আছে। তো ডেপ্ট ইকুইটি রেশিওর মধ্যে আমরা আমাদের পাওয়ার, আমি যে পিডিএফ ফাইল দিচ্ছি ওখার মধ্যে কিন্তু ভাগ করে দেওয়া আছে। আমরা বলছি যে রেশিও অ্যানালাইসিস 4 ভাগ আছে, প্রথমটা হচ্ছে লিকুইডিটি রেশিও, তারপর হচ্ছে অ্যাক্টিভিটি রেশিও, তারপর হলো সলভেন্সি রেশিও, আরটা কি ছিল জানি? মোট 4 ভাগ করা আছে, কেমন? তো আপনার শিরোনাম করে দেখতো, হ্যাঁ, প্রফিটেবিলিটি রেশিও, এই 4 ভাগ আছে। ফারুক, আছে তো ভালো নাকি? আচ্ছা, এটা অংশীদারি থেকে আসছে, আমাদের লাগবে না। এরপর এর- এই ফারুক, বন্ধ করো তোমার মোবাইল। হ্যাঁ, এটা কি আছে বলেন তারপর এটা। Which one of the following is a variable cost? Direct হ্যাঁ, material. সিম্পল, কেমন? তারপর Which of the following is not a clerical error? হুম, Errors of principle. হ্যাঁ, ইরোর প্রিন্সিপাল মানে হিসেব বিজ্ঞানে জ্ঞান স্বল্পতা আছে, কেমন? আর ক্লারিক্যাল ইরর হচ্ছে এগুলো, ইরোর কমিশন, কম্পালসিং ইরর, ইরর, এগুলো হচ্ছে চারটা হচ্ছে ক্লারিক্যাল ইরর, কেমন? আমরা হিসাব বিজ্ঞানে ভুলকে 2 ভাগ করা যায়, একটা হচ্ছে ইরর অফ প্রিন্সিপাল, আর একটা হচ্ছে ইরর অফ ক্লারিক্যাল। ক্লারিক্যাল ইরর, ইরর অফ 4 প্রকার। আচ্ছা, তারপর Which of the following is not a capital expenditure? ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে যেগুলোর জন্য দীর্ঘমেয়াদী ব্যয় হয় আর কি, যেমন পার্চেজ এ মোটর কার, তারপর পার্চেজ অফ ফার্নিচার, যেগুলো অনেক বছর টিকে, 1 বছরের মোর দেন 1 ইয়ার, কেমন? সেগুলো হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। বাট ডেপ্রিসিয়েশন এটা প্রতি বছর হয়। ডেপ্রিসিয়েশন অফ ফিক্সড অ্যাসেটস, এটা এই যে পার্চেজ অফ ল্যান্ড, জমি কিনলে তো অনেক দিন যাবে, কেমন? এরপরে আমাদের আরেকটা প্রশ্ন চলে আসছে, এটা আসছে মূলত পার্টনারশিপ অ্যাকাউন্ট থেকে, কেমন? পার্টনারশিপ অ্যাকাউন্ট থেকে বিরাট অঙ্ক, 5-6টা একসাথে আসছে, আমাদের লাগবে না। আমাদের লাগবে 6 নম্বরটা পড়েন। Which of the following cannot be incorporated in the financial statements?
ফিনান্সিয়াল স্টেটমেন্ট ম্যানেজারের গুডউইল কেমন, খুব আপনার প্রতিষ্ঠানে ভালো ম্যানেজার আছে, তাদের কাজ কার্য দক্ষ ম্যানেজার, ম্যানেজার গুডউইল, তাদের ভ্যালুটা আপনি দেখাতে পারবেন না। কেন দেখাতে পারবেন না? আমরা জানি যে আমরা হিসাব বিজ্ঞানের যে অ্যাজাম্পশন পড়ছি কেমন, ওখানে বলা আছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হইতে হবে। ব্যবস্থাপকের সুনাম এটা আর্থিক আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না, কারণ এটা টাকার মূল্যে পরিমাপযোগ্য নয়। তারপরটা In a balance sheet, liabilities are classified into short-term and long-term on the basis of গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন কেমন, গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন অনুযায়ী শর্ট টার্ম সম্পত্তিকে অথবা দায়কে দুইটাই দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদী, লাইবিলিটিস শর্ট টার্ম এন্ড লং টাইম, দুইভাবে ভাগ করা হয়, এটাকে বলে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন। ওই যে আপনার ইয়েগুলো পড়তে হবে কেমন। এরপরে আসেন, এটা আসছে কিচ্ছু থেকে আসছে ব্যাংক সমানের বিবরণী, হ্যাঁ পড়েন। a company issued a check for এত টাকা to Robin, but the check টাকাটা was টাকাটা টাকাটা পড়তে হবে, যেহেতু ব্যাংক সমানের টাকার কারবার, হ্যাঁ টাকাটা পড়তে হবে। শ্বাস 95 to Robin, but the হুম check was incorrectly recorded in cash book for Taka 658. The bank হুম। has correctly recorded the payment. In order to prepare a bank reconciliation statement, which of the following alternative alternatives is to be followed? বলছে ইস্যু করা হয়েছে 785 টাকা কেমন, বাট দ্য চেক ওয়াজ ইনকারেক্টলি রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক। ভুল করছে ক্যাশ বুকে কেমন, ক্যাশ বুকে লিখে ফেলছে 658 টাকা, লেখার কথা ছিল 785, লিখছে 658। কম লিখছে নাকি বেশি লিখছে? Form লিখতেছে। কম লিখছে, তাহলে বাকি টাকাটা বিয়োগ করতে হবে কেমন, যে টাকাটা লিখে নেয় ওটা বিয়োগ, তাহলে 785 থেকে 658 বিয়োগ করলে কত আসে? 127। এই 127 টাকা বলছে ক্যাশ বুক ভুল করছে, ইনকরেক্টলি রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক, বাট দ্য ব্যাংক ওয়াজ হ্যাজ কারেক্টলি রেকর্ডেড, ব্যাংক কিন্তু ভুল করে নাই। তাহলে যে ভুল করছে সে ঠিক করে নিবে, ব্যাংক এখানে ঠিক করে নিবে কেমন। তার নগদান বোঝার থেকে 127 টাকা বিয়োগ করতে হবে, টাকা 127 ডিডাক্টেড ফ্রম দ্য ক্যাশ বুক অফ দ্য ব্যালেন্স কেমন, সিম্পল। তারপর Which of the following is not a direct benefit of cost accounting? মোটিভেট দিতে হবে কেমন, মোটিভেটিং এমপ্লয়ি, যেটা কস্ট অ্যাকাউন্টিং এর কাজ না, কস্ট অ্যাকাউন্টিং পারলে আরো মোটিভেট, খরচ কমিয়ে মোটিভেট দিতে পারলে তারা দিবে কেমন। আচ্ছা তারপর Which account is to be debited when revenue has been earned but not yet received? Accrued revenue. আচ্ছা, অ্যাক্রুড রেভিনিউ কেমন, বা বকেয়া আয়, বকেয়া আয় কিন্তু অপশনে নাই, আছে? নাই, না আছে স্যার। দেনা, আছে দেনা দা। তা আমরা জানি বকেয়া অ্যাক্রুড রেভিনিউ জানা রয়েছে যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট কেমন। তো এখানে তারা সেটাও দেয় নাই, দিছে একটা পার্ট, এই অ্যাকাউন্ট রিসিভেবল কে, আর তারা হচ্ছে ডেবিট ডেটর্স কেমন, ডেটর্স এর বাংলা হচ্ছে দেনাদার, তারা কিন্তু এই দেনাদারটা দিছে। মানে সঠিক উত্তর ছিল অ্যাক্রুড রেভিনিউ। অ্যাক্রুড রেভিনিউ নিয়ে অ্যাক্রুড রেভিনিউর মধ্যে আমরা যে বিশ্লেষণ করে আমরা দুইটা পার্ট পাবো, একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, একটা সার্ভিস রেভিনিউ। তো এখন তারা এই দুইটার একটা দিয়ে দিচ্ছে আপনাকে। তো প্রশ্নকর্তার মাথার মধ্যে কি আছে, মগজ আছে কেমন। তারপর Identify the correct reason for the decrease in owner's equity. আচ্ছা, ওনার সিকিউরিটি কমার অনেকগুলো কারণ আছে, যদি উত্তোলন হয় তাহলে কমবে, ডিভিডেন্ড লভ্যাংশ দিলে কমবে, খরচ হয় বেড়ে বেড়ে গেলে কমবে, আয় কমে গেলেও কমবে কেমন, এই চারটা কারণে কমে আর কি। আমরা জানি যে কারেক্ট রিজন ফর দ্য ডিক্রিজ ইন ওনার সিকিউরিটি, তাহলে এখানে আছে কি, উত্তোলন খরচ বেড়ে গেলে, উত্তোলন যদি হয় এবং ইনক্রিজ এক্সপেন্স তাহলে কি কমবে কেমন। তাহলে আমরা জানি উত্তোলন হইলে কমবে, খরচ বাড়লে কমবে, আয় হ্রাস পেলে সেটা। তারপরে কি আছে? Which of the following is revenue expenditure? হ্যাঁ, ইন্স্যুরেন্স মেশিন কেমন। তারপর সিম্পল বিষয়। আচ্ছা এখানে একটা ক্রমহ্রাস সমাজের পদ্ধতি একটা ইয়ে আছে, ম্যাথ আছে। এই মেশিন বট পর টাকা কত, পড়েন তো একটু। A machine bought for Taka 88,000 is supposed to last for 7 years, after which a residual value of Taka 4,000 should be realized. What can be the estimated rate for calculation of depreciation under reducing balance method? রিডিউসিং ব্যালেন্স মানে ক্রমহ্রাস সমাজের পদ্ধতি কেমন। এখন জানতে চাইছে ডেপ্রিসিয়েশন রেট কত। তাহলে ডেপ্রিসিয়েশন রেট জন্য আমরা আপনাকে আলোচনা করছি যে 100 ডিভাইড বাই আয়ুষ্কাল ইন্টু টু কেমন, এই ফর্মুলা করা যায়, 100 ডিভাইড বাই আয়ুষ্কাল ইন্টু টু। 100 উপরে 100 দিবেন, নিচে আয়ুষ্কাল দিবেন। এখন 100 তো দিবেন, দিলাম, আর এখানে বলা আছে 7 ইয়ার্স কেমন, বলছে লাস্ট 7 ইয়ার্স এটার আয়ুষ্কাল, তাহলে আমরা 7 দিয়ে 4 7 28, তাহলে এখানে 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 2 আছে কেমন, 200 কে যদি আপনি 7 দ্বারা ভাগ করেন 28 দশমিক সামথিং আসবে কেমন। এখানে যেহেতু 28 একটাই আছে অপশন, আপনি 28 পাইলে হবে কেমন, দশমিকের পড়া যাওয়া লাগবে না। 28 যেহেতু একটাই আছে, 200 কে 7 দিয়ে ভাগ করলে 28 পেয়ে যাবেন এমনিতেই কেমন, পয়েন্ট আর চিন্তা করার দরকার নাই। যদি 28.57, 28.67 দেওয়া থাকে তখন তাহলে বেতন হইতো আর কি। আচ্ছা
তারপর a sales return has wrongly been recorded in the purchase book, কেমন? সেলস রিটার্ন বলে রেকর্ড করছে পার্চেস বুকে, তাহলে সেলস রিটার্ন আমরা জানি সেলস রিটার্ন হয় ডেবিট, আর তারা বলে লিখে ফেলছে পার্চেস ডেবিট, তাহলে আমাদের যেটা হওয়ার কথা ছিল সেটাই করতে হবে। সেলস রিটার্ন সংশোধনী যাবে বেসিক্যালি, কেমন? শুদ্ধিকরণ যাবে কি তা, হোয়াট ইজ দ্য কারেক্ট রেক্টিফিকেশন এন্ট্রি, শুদ্ধিকরণ যাবে তার মধ্যে যেটা সঠিক আমাদেরকে সেটা আগে করতে হবে, আর যেটা ভুল হয়েছে সেটাকে আমরা মুছে ফেলতে হবে। মুছে ফেলার সিস্টেম হচ্ছে যে যদি ডেবিট করি তাহলে ক্রেডিট করতে হবে, আর ক্রেডিট করলে ডেবিট করতে হবে, কেমন? তাহলে সেলস রিটার্ন আমাদের যেহেতু বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত হয় ডেবিট, এটাকে ডেবিট করতে হবে। আর পার্চেজ তারা ভুলে করছে ডেবিট, পার্চেজটাকে মুছে ফেলতে হবে। মুছে ফেলার সিস্টেম হচ্ছে যে এটা যদি ডেবিট করা হয় সেটাকে ক্রেডিট করে দিতে হবে, কেমন? তাহলে সেলস রিটার্ন ডেবিট, পার্চেজ ক্রেডিট। তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং রিলেশনশিপ ক্যান নট বি লজিক্যালি ইস্টাবলিশড, যেটা লজিক্যালি ইস্টাবলিশ করা হয়নি, কেমন? এখানে প্রথমে ক্যাশ মেমো, তারপর ক্যাশ বুক, আবার দিচ্ছে পার্চেজ জার্নাল না, নগদান বই থেকে পার্চেজ জার্নাল তৈরি করা হয় না, কেমন? নগদান বইয়ের পরে হয় কি বলে এটা? নগদান বইয়ের পরে কি হয়? রেওয়া মিল হয়, কেমন? এটা হচ্ছে সিকোয়েন্স, মানে এটা ভুল আছে। তারপরে which of the following can be correct depreciation of an incomplete record? কি বলছে প্রশ্ন করছে ঠিক মতো? ডেসক্রিপশন, সরি ডেপ্রিসিয়েশন না, কারেক্ট ডেসক্রিপশন। বলছে নিচে কোনটি অসম্পূর্ণ হিসাবে একটি সঠিক বিবরণ হতে পারে? এটা আপনাদের দিবে না, অ্যাডমিক্সার অফ সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি এন্ড নো এন্ট্রি, কেমন? এটা একটা ব্যাখ্যা দিছে, একতরফা দুতরফা কোনো মিশ্রণ নাই। আচ্ছা, এরপরে এটা পড়েন দেখি কি বলছে এটা। Rahman Limited purchased a machine for 50,000 taka, for which carriage cost was 200 and installation cost was 2,000. হুম। Cost of painting the machine before operation was taka 1,000. What will be the total amount in taka to be debited in the machine account? আচ্ছা, একটা মেশিন কিনা থেকে শুরু করে এটা চালু করা পর্যন্ত যতগুলা খরচ আছে, কেমন, সবগুলা মেশিনের গায়ের করতে যাবে, সোজা হিসাব। তার মানে সবগুলো আমরা আমরা যে অর্জন মূল্য আলোচনা করছি, যেটা যে মেশিন অর্জন করতে মানে চালু করা পর্যন্ত যতগুলা খরচ আছে সবগুলা অর্জন মূল্য হবে। তার মানে মেশিনের সাথে সম্পৃক্ত সবগুলা যোগ করতে হবে, শুধু বিমা ব্যয়টা যোগ করতে হয় না, কারণ বিমা ব্যয় হলো যে মেশিন যদি ক্ষতিগ্রস্ত হয় পরবর্তী এটা নিরাপত্তা ব্যবস্থা। বাট অন্য খরচগুলা যেমন এখানে কি বলা আছে, ক্যারেজ কস্ট মানে পরিবহন করা, তারপর ইনস্টলেশন কস্ট, আপনি মেশিন যদি না বসাতে পারেন এটা তো চালু হবে না, এটা মেশিনের অন্তর্ভুক্ত, কেমন? ইনস্টলেশন কস্ট আছে 2,000। কস্ট অফ পেন্টিং ইন দ্য মেশিন বিফোর অপারেশন, মানে কাজ শুরু করার আগেই, চালু করার আগেই রং করছে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে এটাও একই খরচ। সবগুলো যোগ করবে সিরিয়ালে, কেমন? সবগুলো যোগ করলে 50, 2,200, 2,000, 53,200 হয়, এটাই উত্তর, কেমন? সহজ বিষয়। আচ্ছা, এটা একতরফা দাখিলা থেকে আসছে, আপনাদের লাগবে না। এরপরে এটা একতরফা দাখিলা থেকে আসছে, এরপরে আসছেন এটা কি বলছে, ক্যালকুলেশন অফ অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন চার্জ আন্ডার স্ট্রেট লাইন মেথড ডাজ নট টেক ইনটু কনসিডারেশন। বলছে সরলরৈখিক পদ্ধতি নিচে কোনটি বিবেচনা করা হয় না? আমরা জানি সরলরৈখিক পদ্ধতি তিনটে জিনিস বিবেচনা করতে হয়, একটা হচ্ছে ক্রয় মূল্য বা পার্চেস প্রাইস, এরপরে আয়ুষ্কাল, কেমন? আয়ুষ্কাল বা বয়স, লাইফ ইয়ার্স, তারপরে আছে কি সেলভেজ ভ্যালু বা ভগ্নাংশ মূল্য। এই তিনটা জিনিস আমাদের বিবেচ্য বিষয়। আর অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা আছে, ব্যালেন্স অফ মানে পুঞ্জীভূত অবস্থা, এটা আমাদের বিবেচ্য বিষয় না সরলরৈখিক পদ্ধতিতে, কেমন? এরপরে আছে হোয়াট সার্ভিস আর প্রোভাইডেড অন ক্রেডিট। কয়েন সার্ভিস আর প্রোভাইড অন ক্রেডিট, যখন বাকিতে সেবা প্রদান করা হয় দা ইফেক্ট উইল বি। আচ্ছা, বাকিতে যখন প্রদান করা হয় আমাদের জানতে হবে যে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর কি বলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট, কেমন? অর্থাৎ একটা সম্পত্তি বৃদ্ধি পাবে, একটা আয় বৃদ্ধি পাবে। আচ্ছা, এখানে অ্যাকাউন্টস রিসিভেবল নাই, অ্যাকাউন্টস রিসিভেবল না দিয়ে দিয়েছে প্রাপ্য বিল দিছে, কেমন? আচ্ছা, ইংলিশে ঠিক লিখছে আবার, কিন্তু বাংলা ভুল করছে, কেমন? অ্যাকাউন্টস রিসিভেবল মানে হচ্ছে প্রাপ্য হিসাব, কেমন? দিছে কি প্রাপ্য বিল, এটা তাদের বাংলা ভুল। বোথ অ্যাকাউন্টস রিসিভেবল এবং ওনার্স ক্যাপিটাল বৃদ্ধি পাবে, কেন? যখন প্রাপ্য হিসাবে এবং আয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পেলে আলটিমেট মূলধন বৃদ্ধি পাবে, কেমন? তাহলে প্রাপ্য হিসাবে অ্যাকাউন্টস রিসিভেবল বাড়বে এবং ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব বেড়ে যাবে আর কি। এরপর আছে দ্য স্ট্যান্ডার্ড দ্যাট ইজ ইউজড ইন মেকিং ফিনান্সিয়াল স্টেটমেন্টস ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, কেমন? গ্যাপ। আমরা জানি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল হলো। আচ্ছা, এরপর একটা পড়েন দেখি। An account balance of Taka 80 has been recorded on the wrong side of the trial balance. All other things being correct, the difference between the two sides of the trial balance would be এক পাশের 160. এক পাশের টাকা যদি আরেক পাশে ভুলে বসে ফেলে, কেমন? তাহলে টাকার অঙ্ক দ্বিগুণ হবে, সোজা মনে রাখবেন। যদি ডেবিট টাকা ক্রেডিট দিকে বসায় অথবা ক্রেডিট টাকা যদি ডেবিট দিকে বসায় তাহলে টাকার অঙ্ক দ্বিগুণ হবে। তাহলে 80 দ্বিগুণে 160, সোজা হিসাব, কেমন? এরপরে বলি 25% প্রফিট অন পারচেজ প্রাইস রেফার্স টু প্রফিট অন সেল ইন পার্সেন্টেজ, কেমন? এটা আমরা আলোচনা করছি যে
25% থাকলে 20%, দেখবেন একটা একটা লিস্ট আছে, দেখবেন যে আপনাদের হিসাব বই হিসেবের মধ্যে। কিন্তু এটা বের করার ফর্মুলা হচ্ছে মুনাফা ডিভাইড বাই সেল বিক্রয় মূল্য, কেমন? মুনাফা ডিভাইড বাই বিক্রয় মূল্য। তাহলে 25% হচ্ছে প্রফিট, তাহলে 25। আর 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 100 যোগ হার, আমরা এটা মূলত হার ডিভাইড বাই 100 যোগ হার, এটা একটা সূত্র আছে। অথবা আপনি যেভাবে পারেন, কেমন, মুনাফা ডিভাইড বাই বিক্রয় মূল্য, সেটা দিলে হবে। মুনাফা ডিভাইড বাই বিক্রয় মূল্য, মুনাফা যেহেতু 25 আছে তাহলে 25, আর 100 এর লগে 25 যোগ করলে হবে 125, এটা ভাগ করলে হবে 20%, কেমন? এরপর বলছে দ্য অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বেসড অন হুইচ ইজ দ্য রিয়েলাইজেবল অ্যামাউন্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ইজ শোন ইন দ্য ব্যালেন্স শিট, কেমন? হিসাব বিজ্ঞানের যে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল কোন নীতি অনুযায়ী যে যে নিট আদায়যোগ্য মূল্যে, কেমন, যাদেরকে নিট অ্যাকাউন্ট রিসিভেবল রিয়েলাইজেবল মানে কি নিট আদায়যোগ্য মূল্যে প্রদর্শন করা হয়। তাহলে আমরা এটা বলছি কনজারভেটিজম কনস্ট্রেন্ট। কনজারভেটিজম তো প্রিন্সিপাল না, এটা একটা রক্ষণশীলতা নীতি অনুযায়ী, কেমন? রক্ষণশীলতাতে বলা আছে যে যে সম্পত্তি কম দেখাইতে হবে এবং দেনাদারকে নিট আদায়যোগ্য মূল্যে দেখাইতে হবে, কেমন, এটা আর কি। এরপরটা পরে দেখি। The one that is true about preferred stock. হুম, It's a কি বল? hybrid equity and loan. হ্যাঁ, হাইব্রিড ইকুইটি, এটা কেমন, ভেরি গুড। এরপরে Depreciation is a process of cost allocation. এটা অনেকটা জব জয়মুল্লা বল- সলিউশন, এটা অনেকটা জব সলিউশনের মতো, মানে এক 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 সপ্তাহ থেকে একটা ম্যাথ তো মোটামুটি পুরোটাই রিভাইজ হয়ে যায়, কেমন, খারাপ না। তারপর A business transaction always affects the accounting equation. তারপর On the last day of the period, Spectre Company purchased a machine at 90,000 taka on credit. This transaction will affect the আচ্ছা, বলছে যে একটা সম্পত্তি ক্রয় করা হয়েছে, কেমন, বাকিতে। কোম্পানি পার্সেজ এ মেশিন 90,000 টাকা অন ক্রেডিট, মানে বাকিতে। তাহলে সম্পত্তি যদি ক্রয় করে, যাওয়া হয়েছে যে মেশিন ডেবিট আর পাওনা দায় হিসাব five ক্রেডিট, কেমন। তাহলে একটা সম্পত্তি বৃদ্ধি পাবে, একটা দায় বৃদ্ধি পাবে। আর সম্পত্তি, দায়, মূলধন, এই তিনটা যায় ব্যালেন্স শিটে, এই জন্য এটা শুধু ব্যালেন্স শিটকে প্রভাবিত করবে, কেমন, ব্যালেন্স শিট অনলি, ব্যালেন্স শিট অনলি। সম্পত্তি, দায়, মূলধন, কেমন, এটা তিনটা শুধু প্রভাবিত করে। আমরা জানি সম্পত্তি, দায়, মূলধন কোথায় বসে, ব্যালেন্স শিটে বসে, কেমন। এই জন্য এটা ব্যালেন্স শিট প্রভাবিত করবে। প্রফিট লস প্রশ্নে আসে না, প্রফিট লস প্রশ্নে আসে না, কেমন। তারপর স্যার এখানে যদি আরেকটা অপশন থাকতো অ্যাকাউন্টিং ইকুয়েশন তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন আর ব্যালেন্স শিট একই কথা, একটা থাকবে, দুইটা একসাথে দিবে না। অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে হচ্ছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। ব্যালেন্স শিট মানে হচ্ছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, একই কথা। what is the first stage of the accounting cycle? আচ্ছা, অ্যাকাউন্টিং সাইকেল এখানে দেখেন, এটা হচ্ছে ব্রিটিশ স্টাইল, কেমন, বলা আছে জার্নাল। ব্রিটিশ হিসাব বিজ্ঞান হিসাব জগৎ যা হলো পাঁচটা: জাবেদা, খতিয়ান, রামিল, চূড়ান্ত হিসাব। আর আধুনিক যে আমেরিকান হিসাব বিজ্ঞান চক্র আছে 9টা, কেমন। 1 নম্বর হচ্ছে লেনদেন বিশ্লেষণ, 9 নম্বর হলো যে রামিল প্রস্তুতকরণ, কেমন, ক্লোজিং ট্রায়াভেলার্স। তাহলে এই যে ধাপগুলো আপনাকে অবশ্যই একটু ইয়া করতে হবে। তারপর Unearned income is a liability. হ্যাঁ, অগ্রিম একটা দায়। তারপর Accounts record fixed assets at cost and normally do not adjust the accounting record for subsequent changes in market price. Which of হুম, the following principles or concept is considered for this practice? ফিক্সড অ্যাসেট আমরা জানি। Conservation. হ্যাঁ, আমরা জানি ফিক্সড অ্যাকাউন্ট রেকর্ডস ফিক্সড অ্যাসেটস আর এট কস্ট এন্ড নরমালি, কেমন, মানে ফিক্সড অ্যাসেট আমরা ক্রয় মূল্যে লিপিবদ্ধ করি নরমালি। ডু নট অ্যাডজাস্ট অ্যাকাউন্টিং পিরিয়ড ফর সাবসিকুয়েন্ট চেঞ্জ ইন মার্কেট প্রাইস। বাজার মূল্য বেড়ে গেলেও আমরা এটা কাউন্ট করি না। হুইচ অফ দ্য ফলোইং প্রিন্সিপাল, কোন নীতির কারণে? আমরা জানি, আমরা আমরা কি বলে, কস্ট প্রিন্সিপাল, কেমন, বা কস্ট হিস্ট্রিক্যাল প্রিন্সিপাল, বা ঐতিহাসিক ক্রয় মূল্য নীতি অনুযায়ী আমরা জানি যে ফিক্সড অ্যাসেটকে আমরা ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হয়। বাট এই অপশনের মধ্যে ক্রয় মূল্য হিস্ট্রিক্যাল প্রিন্সিপাল নাই, কেমন, কস্ট প্রিন্সিপাল অথবা হিস্টোরিক্যাল প্রিন্সিপাল, দুটো একটাও দেওয়া নেই, এই জন্য নান অফ দ্য অ্যাবাভ। তারপর The one that can be considered as a prepayment is অগ্রিম ব্যয় কোনটা বলতে, কেমন, প্রিপেড মানে হচ্ছে অগ্রিম ব্যয় বা অগ্রপ্রদত্ত ব্যয়, কেমন। তো এটা কোনটা হবে? payment of 2 years office rent in the first year. অফিস 2 বছরের ভাড়া, টাকা হ্যাঁ, দিয়ে অফিস ভাড়া দিয়েছে একসাথে 2 বছরের, কেমন, তাহলে অগ্রিম, এটা অগ্রিম একটা খরচ। মানে খরচ সংগঠিত হয়নি কিন্তু প্রদান করা হয়েছে, সেটাকে আমরা অগ্রিম ব্যয় বা প্রিপেড এক্সপেন্স বলি, কেমন। তারপর the journal entry for interest earned but not yet received এটা will be বকেয়া আয় আর কি, কেমন, এটা একটা বকেয়া। ইন্টারেস্ট আর্নড মানে আয় অর্জিত হয়েছে, বাট নট ইয়েট রিসিভড ইন ক্যাশ, এখন নগদে গ্রহণ করা হয়নি, তার বকেয়া আয়। তাহলে প্রাপ্য প্রাপ্য সুদ হিসাব ডেবিট আর ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট, কেমন, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট, যাবে আর কি, কেমন। তারপর
For which kind of account closing entry is prepared? Nominal account. নমিনাল অ্যাকাউন্ট। তারপর ব্র্যান্ড নেম What ট্রেস kind ইনটেনজিবল আছে কেমন। এরপর হচ্ছে ইফ এর এন্ট্রি ফর ডেপ্রিসিয়েশন ইজ নট মেড, যদি ডেপ্রিসিয়েশনের জন্য সময় জমা দেওয়া না হয় তাহলে কি হবে। সময় জমা দিলে আমরা জানি কি হবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, অর্থাৎ অপচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। খরচ বৃদ্ধি পাবে এবং সম্পত্তি হ্রাস পাবে। এখন বলছে যদি যদি দেওয়া না হয় তাহলে খরচ বেশি দেখানো হবে, সম্পত্তি কম দেখানো হবে। এখানে একটা দেওয়া আছে, এক্সপেন্স উইল বি আন্ডার স্টেটেড, অর্থাৎ ব্যয় কম দেখানো হবে। যদি সমন্বয় দেওয়া হয়, আমরা আগে এটা চিন্তা করবো, সমন্বয় দেওয়া হলে কি হবে, ব্যয় বেশি দেখানো হবে, সম্পত্তি কম দেখানো হবে। এখন তারা বলছে যদি সমন্বয় করা না হয় কেমন, না হলে কি হবে, এক্সপেন্স উইল বি স্টেটেড। উম এটা একটা সহজ যাবে তা, ও কি বলছে বলেন তো। a journal entry for cash payments for insurance to cover a 3-year period will be prepaid insurance debit, cash credit. হ্যাঁ, 3 বছরের জন্য অগ্রিম টাকা দেওয়া হয়েছে বিমাতে কেমন। আচ্ছা, এটা একই রকম খুব কস্ট অ্যাকাউন্টের একটা অঙ্ক আসছে, বুঝতে পারেন তো একটু। X company began the accounting period with 60,000 of merchandise and purchase of inventory was 2,40,000. A physical inventory count showed the taka 72,000 of merchandise unsold at the end of the period. The cost of goods sold of X company for the period will be হ্যাঁ, বিক্রি পণ্যের ব্যয় কত, কষ্ট পরিশ্রম কত জানতে চাই, তাহলে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য কেমন, এটা দিয়ে আমরা বের করতে পারি। তাহলে ক্রয় করছি মার্চেন্ডাইজ, আমরা পারচেজ করছি 60,000। তারপরে আছে কি, পারচেজ ইনভেন্টরি ওয়াজ, সরি, প্রথমটা ছিল বিগিনিং ইনভেন্টরি কেমন। কোম্পানি বিগান দ্য ইনভেন্টরি পিরিয়ড 60,000 টাকা, এরপরে পারচেজ করছে কত টাকা, 2,40,000 টাকা। তারপরে আছে সমাপনী মজুত পণ্য, বলছে দ্য ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্ট শোড আনসোল্ড কেমন, আনসোল্ড মানে অবিকৃত রয়েছে, তার মানে দোকানে রয়েছে 72,000 টাকা। তাহলে প্রথম দুইটা যোগ করে নিচেরটা বিয়োগ করলে আমরা 2,28,000 টাকা পেয়ে যাবো, সিম্পল বিষয় কেমন। আচ্ছা, এটা একতরফা থেকে আসছে। এরপর আসছে দা ইন বাংলাদেশ সিএ ডিগ্রি ইজ অফার্ড বাই আইসিএবি কেমন, সিএ ডিগ্রি আইসিএবি দিয়ে থাকে। এরপর বলছে দা ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক কস্ট অর মার্কেট প্রাইস হুইচ ইভার ইজ লোয়ার ইন ইজ টেকেন। এটা আমরা জানি কনজারভেটিজম প্রিন্সিপাল কেমন। রক্ষণশীলতার নীতি বলা আছে যে ক্রয় মূল্য বাজার মূল্য যেটি কম সেটি মূল্য দেখাইতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হুইচ উইল বি ফ্রুটফুল ফর 4 ইয়ার্স কেমন। তার মানে 4 বছর জন্য যদি দেওয়া হয়, এটাকে আমরা বলি বিলম্বিত মুনাফা দিয়ে ব্যয় বা বিলম্বিত বিজ্ঞাপন কেমন, ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। এরপর হচ্ছে হুইচ ওয়ান ইজ অ্যান ইন্ডিকেটর অফ সলভেন্সি, সলভেন্সি রেশিও কোনটি। ডেপ্ট ইকুইটি রেশিও হলো সলভেন্সি, কারেন্ট রেশিও এগুলো হচ্ছে সলভেন্সি রেশিও না। এরপরে আছে, আচ্ছা এটা পড়েন, 4 নম্বরটা। machinery that was acquired for 2,50,000 taka has a stock has a current book value of আচ্ছা, এখানে মূল 1 কথা lakh. হচ্ছে আমাদের এই সম্পত্তির বুক ভ্যালু দেখাইতে হবে কেমন, কারেন্ট বুক ভ্যালু দেখাইতে হবে ব্যালেন্স শিটে, কোথায় দেখাতে হবে, বুক ভ্যালু দেখাইতে হবে। এখন বুক ভ্যালু দেওয়া আছে, কারেন্ট বুক ভ্যালু দেওয়া আছে 1 লক্ষ টাকা, আর যেগুলো দেওয়া আছে অর্জন মূল্য, মার্কেট ভ্যালু, আরটা দেওয়া আছে রিপ্লেসমেন্ট, আমাদের কোনটাই লাগবে না, আমাদের কারেন্ট বুক ভ্যালু লাগবে, সেটা হচ্ছে 1 লাখ টাকা কেমন। তাহলে উত্তর হবে 1 লাখ। 1 লাখ মানে প্রশ্ন দেওয়া নেই আছে, নাই, তাহলে কোনোটাই নয় কেমন। আচ্ছা, এরপর দ্য প্রাইমারি পারপাস অফ ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্সের পারপাস হলো যে প্রুভ দ্য ম্যাথমেটিক্যাল ইকুয়েসি অফ ডেবিটর্স ক্রেডিটস আফটার পোস্টিং কেমন। এরপরে বলা আছে যে, এটা আমরা বলছি সুদের সুদের ইয়েটা বলছি। আচ্ছা, এখানে একটা অবচরের ম্যাথ দেওয়া আছে। এ লং লাইফ মেশিন হ্যাজ বিন ইনিশিয়ালি কস্ট প্রাইস আছে 50,000 টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে 20,000 টাকা। ইফ অ্যাসেট ইজ সোল্ড 18,000 টাকা, গেইন অর লস, লাভ হয়েছে না লস হয়েছে কেমন। সম্পত্তির মূল্য ছিল 50,000 আর অবচয় হয়ে গেছে 20,000, তাহলে আমার 50,000 থেকে 20,000 বিয়োগ থাকলে তাহলে 30,000 টাকা কেমন। এবার আমার বুক ভ্যালু দেওয়া আছে 30,000 টাকা, বুক ভ্যালু 30,000 টাকার সম্পত্তি যদি আমি 18,000 টাকা বিক্রি করি, আমার 30,000 টাকা সম্পত্তি যদি আমি 18,000 টাকা বিক্রি করি, লাভ না লস, Loss. লস। আর যদি আমি 32,000 টাকা বিক্রি করতাম তাহলে 2,000 টাকা লাভ, অর্থাৎ বুক ভ্যালুটা আমাদেরকে বের করে তারপরে দেখবো যে ওটা থেকে বড় হইলে লাভ, ছোট হইলে লস কেমন। তাহলে আমাদের সম্পত্তির মূল্য ছিল 30,000, 30,000 বিক্রি করলাম 18,000 টাকা, তার মানে 12,000 টাকা লস কেমন। আচ্ছা, সহজ আছে কেমন। বলছে যে নেট ইনকাম উইল রেজাল্ট ডিউরিং টাইম পিরিয়ড হয়, নেট ইনকাম ফলে কি হবে, নেট ইনকাম উইল রেজাল্ট ডিউরিং টাইম পিরিয়ড হয়, কখন নেট ইনকাম হয়, যখন আয় বড় হবে ব্যয় ছোট হবে, রেভিনিউ এক্সিড এক্সপেন্স কেমন। এরপর বলছে ফর হুইচ এক্সপেন্স নো ক্যাশ পেমেন্ট, ডেপ্রিসিয়েশন জন্য কোনো অর্থ যায় না কেমন। তারপরে আছে হুইচ ওয়ান ইজ নট শোন ইন দ্য ব্যালেন্স শিট,
কন্টিনজেন্ট লায়াবিলিটি, সম্ভাব্য কোনো কিছু হিসাব বিজ্ঞানে নাই, কেমন? সম্ভাব্য দায় দেখানো যাবে না। হুইচ ওয়ান ইজ এক্সাম্পল অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, কেমন? গুডউইল, প্যাটেন্টস, ট্রেডমার্ক, কপিরাইট, অল অফ দ্য অ্যাবাভ, চারটাই সঠিক। আচ্ছা, তারপরে বলছে, আমরা বলছি অনেকবার, একই জিনিস আসছে বারবার। আচ্ছা, এটা একটু বড় আছে। বলছে অল এট দ্য এন্ড অফ দ্য ফিসকাল ইয়ার অ্যাডজাস্টিং এন্ট্রি ফর অ্যাক্রুয়াল স্যালারি ওয়াজ ইন ইনঅ্যাডভার্টেন্টলি অমিটেড, মানে অসতর্কতা বশত বকেয়া বেতন লিপিবদ্ধ করে বাদ পড়ছে, কেমন? বা সমন্বয় করা বাদ পড়ছে। এর ফলাফলটা দ্য ইফেক্ট অফ দ্য ইরর উইল, এই ইফেক্টটা কি হবে? আচ্ছা, যদি ইফেক্ট হয়, আমরা যদি অ্যাডজাস্টমেন্ট করি, তাহলে দেখি বকেয়া বেতন যা বাদ হয়েছে, বকেয়া বেতন হিসেব বেতন হিসেব ডেবিট, বকেয়া বেতন হিসেব ক্রেডিট, কেমন? তার মানে কি হয়? বকেয়া বেতন বেতন হিসেব ডেবিট একটা খরচ, খরচ বৃদ্ধি পাবে এবং দায় বৃদ্ধি পাবে, এটা হচ্ছে সঠিক কথা। এখন তারা কি বলছে? আহ আর্থিক বছর শেষে বকেয়া বেতন সমন্বয় একটি অসতর্কতা পত্র বাদ পড়ার ফলে এই ভুলের কারণে কি হবে? তাহলে ব্যয় কম দেখানো হবে, আন্ডার স্টেটেড এক্সপেন্স ফর দ্য ইয়ার। তারপরে নিটাই বেশি দেখানো হবে, এটাও ঠিক আছে, ব্যয় যদি কম দেখান নিটা বেড়ে যাবে। তারপরে দায় কম দেখানো হবে, কেমন? আন্ডার স্টেট লাইবিলিটিস, এটাও ঠিক আছে। আচ্ছা, যদি নিটাই বেশি দেখানো হয়, তাহলে কি দেখানো হবে? কর বেশি দেখানো হবে, এটাও ঠিক আছে। তারপরে অল অফ দ্য ব্যবসা সবগুলো সঠিক, কেমন? তারপর বলছে দ্য রিলেশনশিপ অ্যামাং অ্যাসেটস, লাইবিলিটিস এন্ড ক্যাপিটাল, এটা কেবল অ্যাকাউন্টিং ইকুয়েশন, কেমন? তারপর বলছে ফিক্সড অ্যাসেটস আর রেকর্ডেড অ্যাকর্ডিং টু দ্য অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, কেমন? আমরা ফিক্সড অ্যাসেট লিপিবদ্ধ করি হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল অনুসারে, কেমন? এরপরে বলছে যে হুইচ ইজ দ্য পার্সেন্টেজ প্রফিট অন স্যালারি, 25% প্রফিট, 20% হবে, এটা আমরা একটু দেখাইছি অঙ্কটা, মুনাফা ডিভাইডেড বিক্রি মূল্য, কেমন? এরপরে দেওয়া আছে সানরাইজ কোম্পানি হ্যাজ নেট ওয়ার্কিং ভ্যালু আছে 94,500, কারেন্ট রেশিও দেওয়া আছে 5:2, কেমন? কারেন্ট লাইবিলিটি কত? তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে থাকবে 3, 3 এর ভ্যালু হচ্ছে 94,500, 5 থেকে 2 বিয়োগ করলে থাকলে 3, 3 এর ভ্যালু হচ্ছে 94,500, 94,500 আপনারা 3 দ্বারা ভাগ করবেন, ভাগ করলে 1 এর ভ্যালু আসবে, কেমন? এখন যদি বলে কারেন্ট লাইবিলিটি কত, তাহলে শেষেরটা দিয়ে গুণ করবেন, 2 দ্বারা গুণ করবেন। আর যদি বলে কারেন্ট অ্যাসেট কত, তাহলে শুরু 5 দ্বারা গুণ করবেন। যদি প্রথমটা হচ্ছে অ্যাসেট, পরেরটা হচ্ছে লাইবিলিটি, যদি আপনাকে প্রথমটা বের করতে বলে 5 দ্বারা গুণ করবেন, সেটা বের করলে 2 দ্বারা গুণ করবেন, এটাই করছে, কেমন? এই 3 দ্বারা 94,500 ভাগ করছে, 2 দ্বারা গুণ করছে, 63,000 টাকা উত্তর, কেমন? লিকুইডিটি রেশিও শোজ কি করে? টু পে ফান্ডস অ্যাবিলিটি টু পে কারেন্ট অব্লিগেশন, মানে চলতি দায় পরিশোধ করার ক্ষমতা আছে কিনা তা যাচাই করে, কেমন? তারপর হোয়াট ইজ দ্য রেশিও মেজার্স ইফিসিয়েন্সি অফ বিজনেস, গ্রোস প্রফিট পার্সেন্টেজ অন সেল, হুইচ ট্রানজাকশন ইজ প্রিপেমেন্ট, পেমেন্টস অফ 3 ইয়ার্স হাউস রেন্ট ইন দ্য ফার্স্ট ইয়ার, কেমন? 1 বছরে 3 বছর অগ্রিম ব্যয় দিয়ে দিয়েছে, 3 বছরের বাড়ি ভাড়া অগ্রিম প্রদান, কেমন? এরপরে আছে ইনভেন্টরি টার্নওভার রেশিও, ইনভেন্টরি টার্নওভার সূত্র হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই এভারেজ ইনভেন্টরি, কেমন? বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইড বাই কর্মজুত, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে কি করতে হবে? প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মানে সমাপনী মজুদ, আর প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদ কিন্তু যারা ভাগ করলে চলে আসবে, এটা আমরা দেখাইছি আগে অঙ্কে। এই হলো আমাদের আপনাদের কস্ট, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক সলিউশন। তা আপনারা একদিন, এখন তো আমার 1 ঘন্টা হয় নাই, 1 ঘন্টা হয়েছে মাত্র, হ্যাঁ 2 মিনিট হয়েছে, 1 ঘন্টা 2 মিনিট। আপনারা যদি একদিনে 3 ঘন্টা 4 ঘন্টা করে পড়ে, আমার মনে হয় পুরো সবগুলো শেষ করে ফেলতে পারবেন, কেমন? তা এই হলো আমাদের মোটামুটি ক্লাস শেষ। আর আপনারা এখন আস্তে আস্তে শুধু প্র্যাকটিস করেন, আর বেশি ক্লাস টাস হবে না। আপনারা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে থাকেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই গ্রুপে বা ইয়েতে টেলিগ্রামে আমাকে নক দিয়ে, সমস্যা নাই। এই, আর পরীক্ষা তো গণাই গেছে, আপনাদের সব মিলিয়ে আপনাদের চেষ্টা করতে হবে যে যে অংশটা বেশি কঠিন লাগে, আমি বলছি সেটা স্কিপ করে যাবেন, কেমন? খুব বেশি কঠিন ম্যাথ আসবে না, তবে হ্যাঁ 10-15টা প্রশ্ন প্রত্যেক বিসিএস কঠিন হয়, যেগুলো কেউই পারে না, কেমন? ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই আপনার, ওগুলো মনে করেন মাথা ঘামানোর দরকার নেই, মাথা খারাপ করার দরকার নেই। এবং অনেক সময় হয় কি, আপনি প্রশ্ন সেট হাতে নিছেন, যে প্রশ্নটা দেখছেন ওটাই সবচেয়ে কঠিন, তখন আপনি আরো ঘাবড়ে যেতে পারেন, ঘাবড়ানোর কোনো কারণ নেই, দেখুন পেছন দিয়ে সব সহজ, কেমন? আমি যখন প্রথম 38 বিসিএস দিয়েছিলাম, প্রথম দৌড়লাম যে কিছুই পাই না, শেষের দিকে সবগুলো পারতেছি। তো এই যে প্রথম দিকে আপনি প্রশ্ন, এই জন্য আপনাকে ঘাবড়ানো যাবে না, শেষ পর্যন্ত মাঠে থাকতে হবে, এটা একটা বিষয়, কেমন? আর সর্বে সাকুল্যে আপনি কি বাংলা পারেন না ইংরেজি পারেন, সব মিলে যদি আপনাকে 65% মার্ক পান, তবে এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, যেহেতু সাবজেক্ট ভিন্ন ভিন্ন, এবার হয়তো কাট মার্কটাও ভিন্ন ভিন্ন আসতে পারে, ইউনিক কাট মার্ক নাও ধরতে পারে, কেমন? এই একটা বিষয় আছে, কেমন? আর কিছু টপিকস আছে আপনারা পড়বেন, আজকে আমি চেষ্টা করবো ওই বিষয়ে একটা গাইডলাইন দিয়ে একটা ভিডিও করার জন্য। সর্বশেষ আপনারা কিভাবে রিভাইজ একটা প্রিপারেশন নেবেন সব মিলিয়ে, কেমন? একটা প্যাকেজ, বাংলা, ইংরেজি, আহ, আপনি এবার কিন্তু সবচেয়ে মজার বিষয়, সাহিত্য পাঠটা কমে ফেলছে, সিলেবাসটা আপনারা দেখছেন কিনা? ইংলিশ লিটারেচার, বাংলা লিটারেচার কিন্তু সাহিত্য সিলেবাসটা নাই বলতে অল্প একটু মার্ক, কেমন? তো সিলেবাসটা একটু আপনারা একটু দেখেন, সিলেবাসটা আমি গ্রুপে দিয়ে রাখছি, আপনারা আমাদের গ্রুপটা দেখেন, ওখানেও দেওয়া আছে। সিলেবাসটা একবার দেখেন, মিনিমাম এখন একবার দেখেন, কেমন? সিলেবাসটা দেখেন, সবগুলো কিন্তু সিলেবাস আগের মতো মিলবে না। বাংলাদেশ আন্তর্জাতিক মিলে 40, আর 60 মার্ক হচ্ছে 3টা, সবগুলো বিষয় মিলে। তার মানে আপনাদেরকে এই জায়গাটা একটু বেশি পড়তে হবে, কেমন? আর যদি সম্ভব হয় কারেন্ট অ্যাফেয়ার্স এর এই মাস বাদ দিয়ে, অর্থাৎ অক্টোবর মাস বাদ, এর আগের 3 মাস 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর শুধু 50টা করে এমসিকিউ, 4 মাসের ধরেন 4 50 200 এমসিকিউ পড়লে
ওই যে 1-2 মার্ক আসে এটা কমন পড়ে যায়, কেমন? যদি পারেন কারো কাছ থেকে নিয়ে নেন, আলাদা করে বই পড়ার দরকার নাই। জুলাই অভ্যুত্থানটা অবশ্যই পড়তে পারেন, জুলাই অভ্যুত্থান, কেমন? এই জায়গাটা থেকে 1 মার্ক অবশ্যই থাকবে, জুলাই অভ্যুত্থান। এরকম কিছু জায়গা জায়গা আছে আপনাকে খুঁজে বের করতে হবে যে জায়গা থেকে প্রশ্ন হয়। আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। ফারুক, কোনো প্রশ্ন প্রশ্ন আছে? স্যার ওই যে অ্যাকাউন্টিং ফর রিসিভেবল, প্রাপ্য হিসাব সময় সংরক্ষণ, এটা করা লাগবে নাকি প্রাপ্য না হিসাবের? না 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 না। সিঙ্গেল এন্ট্রিও তো দরকার নাই? না, সিঙ্গেল এন্ট্রি, প্রাপ্য হিসাব, অংশীদারি, অব্যবসায়ী, এই চারটা বাদ। চারটা বাদ? আচ্ছা, এইটাই। আর এখানে আমি তো বলছি কস্ট অ্যাকাউন্টিং এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বইটা খুব চমৎকার দেওয়া আছে, কেমন? ওখানে শেষ করাই যাবে না, আমার কাছে মনে ডিফিকাল্ট, শেষ করাই ডিফিকাল্ট আপনাদের জন্য। আপনারা মানে সাজেশন বা আলাদা করে প্রশ্ন আর আর প্রয়োজন হবে না। বাকি বাকি ট্যাক্স আর অডিটে যে শিটগুলো দিয়েছি ওগুলো দেখেন, আর যেগুলো ক্লাস আছে ওই ক্লাসগুলো একটু দেখেন, মানে যখন দেখবেন বিরক্ত লাগে তখন ক্লাসটা একটু চালা রাখবেন, শুনলেন। আহ, আর পড়তে থাকেন, এখন আর সময় তো নাই, আর আছে 5 দিন। তো 5 দিনে 5 বিষয় একটু পড়া টাফ হয়ে যাবে, কেমন? এখন আর আমি বেশি বিরক্ত করবো না, আমাদের মোটামুটি এখন চেষ্টা করেন সর্বোচ্চ, আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহকে রাখেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, কেমন? আর কারো কোন প্রশ্ন? জেসমিন, সুরাইয়া, কিছু জিজ্ঞেস করবেন? না স্যার। তো রেখে দিই নাকি? তাহলে আমরা মানে ক্লাসের পর্যায়ে মোটামুটি শেষ, কি বলেন সুরাইয়া? আর কোনো ক্লাস দরকার আছে? না স্যার। চলবে, কেমন? তাহলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হলে অবশ্যই টেলিগ্রামে নক দিয়ে পেতে আমি ইনশাআল্লাহ রেসপন্স করার চেষ্টা করবো। আর পরীক্ষা, পরীক্ষা থেকে আমার মনে হচ্ছে এখন পরীক্ষা, তারপরে আমি যেটা নেই, কিন্তু আমার মনে হচ্ছে পরীক্ষা থেকে আপনারা এখন বারবার রিভাইজ করতে পারেন। সাথে আমি হয়তো 1-2টা চ্যাপ্টার আপনারা দিচ্ছি কাজ, ওগুলো পরীক্ষা দিতে পারেন, এটুকু এই পর্যন্ত থাক, কেমন? তাহলে পরীক্ষার আপনার প্রিপারেশনটা হয়ে গেল। আপনাদের শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ, হ্যাঁ, আসসালামু আলাইকুম।